আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের তাপগতিবিদ্যার লেকচার নং 15। আমরা প্রায় 15টা লেকচারে এই তাপগতিবিদ্যার অনেকগুলো টপিক পড়ছি। আজকে আমাদের টপিক হচ্ছে তাপগতিবিদ্যার যে গ্রাফগুলো আছে ওই গ্রাফগুলোর ম্যাথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা। এর আগে অবশ্যই আমরা একটু থিওরি পড়বো, কিন্তু আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে তাপগতিবিদ্যায় যে গ্রাফগুলো আছে সেখান থেকে আমরা কাজ, অভ্যন্তরীণ শক্তি এবং তাপ, এই তিনটা জিনিস কিভাবে বের করতে হয় সেটা শিখব। সো আর দেরি না করে আমরা আজকে আমাদের লেকচারটা শুরু করব। এর আগে সবাইকে একটু বলে রাখি, আমাদের কিন্তু এই তাপগতিবিদ্যার যে 12টা লেকচার ছিল প্রথম, ওখানেই কিন্তু আমরা বেসিক অংশগুলো শেষ করছি। এরপর আমাদের 13, 14, 15 এই তিনটা লেকচারের সময় আমরা কিন্তু এক্সট্রিম টপিকগুলো পড়ছি। এই এক্সট্রিম টপিকগুলো মেইনলি আমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, যেখানে এই গ্রাফগুলোও কিন্তু কলেজের এক্সামে মাঝে মাঝে চলে আসে, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আজকে আমরা এই তাপগতিবিদ্যার গ্রাফগুলো পুরোপুরি শেষ করব এবং আশা করব সবার এই গ্রাফের ক্লাসটা অনেক বেশি ভালো লাগবে। একটু ডিফারেন্ট লেভেলের ম্যাথগুলো করব আমরা। এর পুরো তাপগতিবিদ্যার আজকে বলতে গেলে লাস্ট লেকচার। আমরা মোটামুটি সবগুলা টপিক একদম ইন ডেপথ পড়ছি। এক একটা টপিক যেখানে মনে করো মানে অল্প ক্লাস দিলেও হয়তো, সেখানে আমরা পুরো টপিকটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়াইছি, এই জন্যই যেন সবাই ভালোভাবে জিনিসটা ফিল করতে পারে আসলে। কারণ তাপগতিবিদ্যার জিনিসগুলো অনেক বেশি ইজিলি ফিল করা যায়, কিভাবে কিভাবে ঘটনাগুলো হচ্ছে, কিভাবে কিভাবে কি হচ্ছে, কিভাবে ম্যাথগুলো অ্যাপ্রোচ করতে হচ্ছে, সবগুলা ঘটনা কিন্তু আমরা খুব ইজিলি দেখাইছি। আর আমরা এক্সট্রিম টপিকগুলোর মধ্যে কিন্তু একটু কঠিন যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি, যেগুলো নর্মালি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা সেগুলোও কিন্তু পড়াই দিছি সবাইকে, যেন সবার এই চ্যাপ্টারটা সম্পর্কে যতটুকু আইডিয়া আছে আল্লাহর রহমতে 100% ক্লিয়ার হয়ে যায়। আর এই টপিকগুলো কিন্তু সবাই ফ্রিতে পাইছো। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা যে এই টপিকের ক্লাসগুলো তুমি যে কোনো সময় আমাদের ইউটিউব চ্যানেল হোক বা আমাদের এই ফেসবুক গ্রুপ হোক সেখানে কিন্তু পেয়ে যাবা। কে আমাদের টপিক হচ্ছে তাপগতিবিদ্যার যে গ্রাফগুলো আছে সেই গ্রাফ থেকে আমরা কিভাবে ওই তাপগতিবিদ্যার গ্রাফ থেকে আমরা ওই তাপগতীয় প্রক্রিয়ায় কতটুকু কাজ হইছে, কতটুকু অভ্যন্তরীণ শক্তি আছে, কতটুকু তাপ আছে, সেই জিনিসগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। সো আসো আর লেট না করে আমরা আমাদের লেকচারটা শুরু করে দিই। শুরু করব তাপগতিবিদ্যার গ্রাফস। আসি গতিবিদ্যার গ্রাফস। তাপগতিবিদ্যার এই গ্রাফগুলা থেকে কিভাবে আমরা বিভিন্ন মানগুলা বের করব সেটা। এই তাপগতিবিদ্যার যে গ্রাফগুলো আছে সেখান থেকে আমরা মেইনলি তিনটা রাশিকে বের করার চেষ্টা করব। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিকিউ, দ্যাট ইজ কতটুকু তাপ লাগতেছে প্রক্রিয়াটাতে। এরপর বের করার চেষ্টা করব ডিইউ, দ্যাট ইজ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এবং লাস্টলি আমরা বের করার চেষ্টা করব ডিডাব্লিউ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো একটা তাপগতিক প্রক্রিয়ায় কতটুকু কাজ করতে হচ্ছে, এই কাজ বের করার টপিকটাই আমাদের এই জায়গার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সো আসো এই কাজ বের করার টপিকটা দিয়ে আমরা শুরু করব। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, দ্রুত নোট করতে থাকো, কারণ আজকের ক্লাসের এই ডিডাব্লিউ টপিকটা বেশ ইন্টারেস্টিং, বেশ ঘটনাবহুল একটা টপিক। সো আসো শুরু করি। গ্রাফ থেকে গ্রাফ থেকে কাজ, দ্যাট ইজ ডিডাব্লিউ নির্ণয়। গ্রাফ থেকে কিভাবে আমরা কাজ বা ডিডাব্লিউটা নির্ণয় করব। এর আগে আমরা ছোট্ট করে একটু থিওরি পড়বো। সেই থিওরিটা কি একটু খেয়াল করবা সবাই। সবাই কাজের আমরা একটা সূত্র পড়ে আসছিলাম, যেমন জিডাব্লিউ ইজ ইকুয়ালস টু পিডিভি, অর্থাৎ চাপ ইনটু আয়তনের পরিবর্তন। অন্যদিকে আমরা যদি এই ডিডাব্লিউ বা ক্ষুদ্র কাজ থেকে আমরা যদি মোট কাজটা বের করতে চাই, দ্যাট ইজ ডব্লিউটা বের করতে চাই, তখন কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে বের করি, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ। দ্যাট ইজ এটাকে যদি আমরা একটু লিখি তাহলে কাজ, মোট কাজের সূত্র আসবে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, ডিডাব্লিউর জায়গায় পিডিভিটা লিখবো। আচ্ছা, এই জিনিসটার খুব সুন্দর একটা মাহাত্ম্য আছে, কি একটু খেয়াল করবা। তোমরা যারা ইন্টিগ্রেশন পড়ছো তাদের জন্য এই টপিকটা বেশ সোজা লাগবে শুনতে, যারা করো নাই তারাও একটু খেয়াল করার চেষ্টা করবা। সেটা কি? আচ্ছা, আমাদের কাছে যদি কোনো একটা গ্রাফ থাকে, যেমন মনে করো এই বরাবর এক্স আছে, এই বরাবর ওয়াই আছে। এখন আমাদের কাছে যদি যে কোনো প্রকার এক প্রকার গ্রাফ থাকে, এই যে একটা গ্রাফ, যে কোনো রকম একটা গ্রাফ থাকে, আমরা এই গ্রাফের ক্ষেত্রে যদি
এই গ্রাফের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স লিখি, ওয়াই ডিএক্স লিখি। এটা দ্বারা আসলে কি বুঝায়? ওয়াই মানে হচ্ছে যেটা ওয়াই অক্ষ বরাবর অংশ আছে, এক্স মানে এক্স অক্ষ বরাবর যে রাশিটা চলতেছে, আমরা ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স লিখব। এটা দ্বারা আসলে কি বুঝায়? এটা দ্বারা বুঝায় এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা এক্স অক্ষ বরাবর যতটুকু ক্ষেত্রফল কাভার করছে। কিরকম? এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। তাহলে ও কিন্তু এই এক্স অক্ষের ওপর একটা অংশ কাভার করছে। দেখো তো, ও এক্স অক্ষের ওপর একটা অংশ কাভার করছে, এই যে এতটুকু অংশ কাভার করছে। এই এক্স অক্ষের উপর ও যতটুকু অংশ কাভার করছে, দ্যাট ইজ ক্ষেত্রফল কাভার করছে, যতটুকু ক্ষেত্রফল কাভার করছে, সেটাকে আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করি। তাহলে এই জায়গায় ডিএক্স লেখা আছে মানে আমরা বুঝবো ইন্টিগ্রেশন করে আমরা এক্স অক্ষের উপর যতটুকু ক্ষেত্রফল আছে সেটা বের করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা আসলে ক্ষেত্রফল নির্ণয় করি। ডিএক্স আছে বলে আমরা বুঝবো এক্স অক্ষের উপর যতটুকু ক্ষেত্রফল, এক্স অক্ষের উপর যতটুকু ক্ষেত্রফল কভার করে, যতটুকু ক্ষেত্রফল কভার করে, ক্ষেত্রফল কভার করে সেটা বোঝা যায়। অর্থাৎ ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ইন্টিগ্রেশনে তোমরা ম্যাথের ইন্টিগ্রেশনের মধ্যে একদম লাস্ট চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। সো ক্ষেত্রফল নির্ণয়ের বেসিকটা কি? যে আমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স দেওয়া আছে মানে আমরা কোন অক্ষ বরাবর ক্ষেত্রফল বের করতেছি? এক্স অক্ষ বরাবর। ডিএক্স মানে এক্স অক্ষ বরাবর। কিন্তু এই সেম রাশিটা যদি এটা হইতো ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই, জাস্ট যদি এটা হইতো তাহলে পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে যেত। ইন্টিগ্রেশন মানে আবারও কি নির্ণয় করতাম? ক্ষেত্রফল, কিন্তু কোন অক্ষ বরাবর ক্ষেত্রফল বের করতাম? ডিওয়াই, ওয়াই অক্ষ বরাবর। দ্যাট ইজ এটা মানে বুঝায় ওয়াই অক্ষ বরাবর যতটুকু ক্ষেত্রফল, ওয়াই অক্ষ বরাবর যতটুকু ক্ষেত্রফল, যতটুকু ক্ষেত্রফল। অর্থাৎ ব্যাপারটা কি একটু খেয়াল করবা, আমরা যদি এই চিত্রটা এই গ্রাফটার ক্ষেত্রে দেখি তাহলে ওয়াই অক্ষের উপর কতটুকু ক্ষেত্রফল কভার করছে কেমনে বুঝবো? একটু দেখো, আমরা এই গ্রাফটাই মনে করো, এই যে এরকম করে গ্রাফটা আছে, তাহলে এই গ্রাফটা এই যে এক্স অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর, এই গ্রাফটা শুরু হয়েছে কোন বিন্দু থেকে একটু খেয়াল করো। এই গ্রাফটা শুরু হয়েছে এই বিন্দু থেকে, শেষ হয়েছে কোন বিন্দুতে? এই বিন্দুতে। ওয়াই অক্ষ বরাবর ক্ষেত্রফল, দ্যাট ইজ এবারও ওয়াই অক্ষের উপর যে ক্ষেত্রটা তৈরি করছে, এই যে ওয়াই অক্ষের উপর এই যে যে ক্ষেত্রটা কভার করছে, এটার ক্ষেত্রফল মানে বুঝে ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই। অর্থাৎ ইন্টিগ্রেশন করার মাধ্যমে ক্ষেত্রফল বের হয়, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় ওর অক্ষ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করা হয়, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় ওর অক্ষ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করা হয়। এই যে এক্স অক্ষ বরাবর ডিএক্স দিছি বলে এক্স অক্ষের উপর যে ক্ষেত্রফলটা হয়েছে, অর্থাৎ এটার অ্যান্সার হবে এইটুকু ক্ষেত্রফল। অন্যদিকে এক্স ডিওয়াই অর্থাৎ ওয়াই অক্ষের উপর ক্ষেত্রফল, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে ওয়াই অক্ষের উপর যে ক্ষেত্রফলটা আছে। অর্থাৎ দুইটা কাহিনী কিন্তু সেম না। অর্থাৎ কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি সেই অক্ষের উপর আমার যতটুকু ক্ষেত্রফলও কভার করতেছে, যতটুকু জায়গাও কভার করতেছে, সেটাকে আমরা ইন্টিগ্রেশন করার মাধ্যমে বের করি। এবার আসো এটাকে এখানের সাথে মিলে, তাহলে আবারও ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন আছে মানেই তুমি বুঝলা যে ক্ষেত্রফল কথাটা আসবেই, ক্ষেত্রফল কথাটা আসবেই। অর্থাৎ আমাদের কাজ নির্ণয় করার জন্য আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কাজ নির্ণয়ের জন্য কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল। কিন্তু কোন অক্ষের উপর ক্ষেত্রফল? অর্থাৎ ক্ষেত্রফল আমরা তো গ্রাফ দেখব, গ্রাফে ক্ষেত্রফলটা কোথায় নির্ণয় করব? কিসের ক্ষেত্রফল নির্ণয় করব? আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব আয়তন অক্ষের উপর, আয়তন অক্ষের উপর যতটুকু ক্ষেত্রফল কভার করে, আয়তন অক্ষের উপর যতটুকু ক্ষেত্রফল, ক্ষেত্রফল কভার করে, ক্ষেত্রফল কভার করে। দেখো তো ব্যাপারটা, কারণ কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি আমরা? আমরা ইন্টিগ্রেশন করতেছি আয়তনের সাপেক্ষে। সো যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব তার অক্ষের উপর আমরা কি টানবো? ক্ষেত্রফল টানবো। অর্থাৎ যতটুকু জায়গাও কভার করছে, এই যে দেখো এক্স অক্ষ মানে এতটুকু জায়গা কভার করছে, ওয়াই অক্ষ মানে এতটুকু জায়গা কভার করছে। সো যেই অক্ষ ও বরাবর যতটুকু ক্ষেত্রফল কভার করবে সেই ক্ষেত্রফলের মানটা যদি আমরা পাই, সেটাই আমাদের কার মান হবে? সেটাই কাজের মান। সো কোনো একটা গ্রাফ থেকে কাজ বের করার প্রসেস কি? যে আয়তন অক্ষ আছে ওই আয়তনের অক্ষের উপর আমরা ক্ষেত্রফল টানবো, দেখবো যতটুকু ক্ষেত্রফল কভার করছে সেটাই আমাদের কাজের মান হবে। আসো একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো হচ্ছে আমাদের কাছে এই যে এই বরাবর পি ভি গ্রাফ আছে, আমার কাছে যে কোনো একটা গ্রাফ আছে, যে কোনো টাইপের, মনে করো সাপোজ এরকম একটা গ্রাফ দিলাম, এটা আমাদের গ্রাফ।
তাহলে আমার এই গ্রাফের ক্ষেত্রে আমি যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছি আমাকে কাজ বের করতে বলছে। কি বের করতে বলছে? কাজ। সো কাজ যখন বের করবো আমরা কি করব? আয়তন অক্ষের ওপর যতটুকু ক্ষেত্রফল কভার করে, তাহলে এই জায়গায় এটা চাপ অক্ষ, এটা আয়তন অক্ষ। এই আয়তন অক্ষের ওপর এই ক্ষেত্রফলের এ বিন্দু থেকে একটা দাগ দিলাম, বি বিন্দু থেকে একটা দাগ দিলাম। এই যে ও যতটুকু জায়গা কভার করছে, এই যে ও যতটুকু জায়গা কভার করছে, এইটুকু জায়গার মানই হবে কাজের মান। এইটুকু জায়গা হবে কি? কাজের মান। তাহলে এবার আসো, এই গ্রাফটা যদি একটু চেঞ্জ হয়ে মনে করো এরকম হয়েছে, এবার গ্রাফটা এরকম হয়েছে, ঠিক আছে? এটাই সেম গ্রাফ, কিন্তু কিছু জিনিস চেঞ্জ করে দিছে। এবার এই বরাবর দিছে আয়তন, এই বরাবর দিছে চাপ। তাহলে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে সব সময় ক্ষেত্রফলটা কোন অক্ষের উপর রাখতে হবে? ক্ষেত্রফলটা আয়তন অক্ষের উপর রাখতে হবে, নট চাপ অক্ষের উপর। এক্স অক্ষ বরাবর কে আছে ইট ডাজন্ট ম্যাটার, আয়তন যে বরাবর আছে সেই অক্ষের উপর রাখতে হবে। সো তুমি আবারও এই পয়েন্টটা মার্ক করে এই বরাবর দাগ দিলা, এই পয়েন্টটা মার্ক করে এই বরাবর দাগ দিলা। সো ও এই জায়গায় যতটুকু জায়গা কভার করছে এই ক্ষেত্রফলটুকুই হবে আমাদের কিসের মান? কাজের মান। সো সিম্পল কথায় কোনো একটা গ্রাফ থেকে কাজ বের করার সিস্টেম কি? আয়তন অক্ষের উপর আমরা ওর ক্ষেত্রফল আঁকবো, যতটুকু জায়গা কভার করছে সেটাই আমাদের কিসের মান হবে? কাজের মান। ও যতটুকু জায়গা কভার করছে সেটাই হবে আমাদের কাজের মান। এবার আমরা একটা একটা করে উদাহরণ দিব, একটা একটা করে ম্যাথের কাহিনী বুঝবো। সো দেখবা এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। তো বের করার সিস্টেম কি? আয়তন অক্ষের উপর ক্ষেত্রফল আঁকবো, যতটুকু ক্ষেত্রফল হবে ততটুকুই হবে কাজের মান, যতটুকু ক্ষেত্রফল হবে ততটুকুই হবে কাজের মান। কাজের মান হচ্ছে আয়তন অক্ষের উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফলের মান। দেখি কারো বুঝতে কোনো প্রবলেম, কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, তাহলে আয়তন অক্ষের উপর আমরা ক্ষেত্র আঁকবো, যতটুকু ক্ষেত্রফল কভার করবে সেটাই আমাদের কিসের মান হবে? কাজের মান। আয়তন অক্ষের উপর ক্ষেত্রফল, যতটুকু ক্ষেত্রফল সেটাই কাজের মান। তাহলে একটু আসো, এবার আমরা একটা একটা করে এক্সাম্পল দেখবো, আমাদের এই জিনিসটার কাহিনীটা শিখবো ভালো মতো। তাহলে একটু আসো শুরু করি। প্রথমে হচ্ছে আসো আমাদের কাছে এবার বিভিন্ন ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখব, দেখে আমাদের এই কনসেপ্টটাকে আমরা একটু ডিপ করব। প্রথমত আসো আমরা একটা সমচাপ লেখো আঁকি, সমচাপ লেখো, এটা পড়াইছিলাম তোমাদেরকে আমি। তাহলে আসো সমচাপ লেখের এই বরাবর মনে করো আমার আয়তন আছে, এই বরাবর মনে করো আমার চাপ আছে। এই বরাবর আয়তন আছে, এই বরাবর কি আছে? চাপ আছে। আমরা কি লেখো আঁকতেছি? সমচাপ। এই পিভি এর সমচাপ লেখোটা দেখতে এরকম ছিল, আশা করি সবার মনে আছে। অর্থাৎ এই চাপ দেখো তো, এই বিন্দুতে চাপ যা, এই বিন্দুতে চাপ যা, এই বিন্দুতে চাপ, এই বিন্দুতে চাপ, সব বিন্দুতে চাপ সেম, কিন্তু আয়তনটা চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে। যেমন এই বিন্দুতে আয়তন একটা, এই বিন্দুতে একটা, এই বিন্দুতে একটা, এই বিন্দুতে একটা। অর্থাৎ চাপটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু আয়তনটা চেঞ্জ হচ্ছে। এটা সমচাপ লেখো, আশা করি বুঝছো, এটা আমরা শিখেছি তোমাদেরকে। সো এখন তোমার এটার নাম দিল এ বি রেখা। বললো এই এ বি রেখার এ থেকে বি বিন্দুতে যাইতে কতটুকু কাজ হবে? ডব্লিউ অফ এ বি, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে কতটুকু কাজ হবে? এবার তুমি তোমার প্রিন্সিপাল খেয়াল করো। আমাদের কাজ হচ্ছে আয়তন অক্ষের উপরও যতটুকু ক্ষেত্রফল কভার করে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে একটা রেখা টেনে দিলাম, এই জায়গা থেকে একটা রেখা টেনে দিলাম, এই মাঝখানে যতটুকু জায়গাও কভার করছে, যতটুকু জায়গাও কভার করছে সেটাই আমাদের কিসের মান হবে? কাজের মান। কাজ, কাজের মান। এবার আমাদেরকে কি দিছে? মনে করো এই জায়গার বিন্দুটা দিছে v1, এই জায়গার বিন্দুটা দিছে v2, এই জায়গায় যে চাপটা সেটাকে দিল p। তাহলে আমরা সুন্দর মতো কি বের করতে চাচ্ছি? আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল বা কাজ বের করতে চাচ্ছি। সো কাজ সমান আমরা লিখবো, কাজ সমান এ বি, এটা সি, এটা ডি। সো কাজ ডব্লিউ সমান আসবে কি? এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এটা দেখতে একটা কিসের মতো লাগতেছে? আয়তের মতো লাগতেছে। আয়তের ক্ষেত্রফল কি লিখি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার দেখো তো দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে এতটুকু, খেয়াল করবা দৈর্ঘ্য এতটুকু। সো লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কতটুকু? এই যে এতটুকু। তাহলে দেখো তো এই জায়গা থেকে এতটুকু হচ্ছে ভি টু, এই জায়গা থেকে এতটুকু ভি ওয়ান। সো এইটুকু কত হবে আমাদের? ভি টু মাইনাস ভি ওয়ান। সো দৈর্ঘ্য পাইলাম ভি টু মাইনাস ভি ওয়ান ইন্টু প্রস্থ। প্রস্থ মানে কতটুকু? এই হাইটটুকু। এবার দেখো তো এখান থেকে এতটুকুর হাইট আমাকে কি দেওয়া আছে? পি। এখান থেকে এতটুকুর হাইট আমাকে কি দেওয়া আছে? যে পি দেওয়া আছে। সো ইন্টু পি। তো দেখো তো কাজের মান আসলে আমাদের পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, দ্যাট ইজ পি ডিভি বেরোইছে না? আসলে এই সমচাপ প্রক্রিয়ায় কাজের মান এটাই ছিল। দেখছো, আমরা আসলে টেস্ট করে দেখলাম যে আমরা যেই ক্ষেত্রফলের কাহিনীটা শিখছি সেটা আসলে সত্যি কিনা। হ্যাঁ সত্যি, সমচাপ প্রক্রিয়া আসলেই কাজের মান ছিল পিডিভি।
এই যে পি, এই যে ভি টু মাইনাস ভি ওয়ান মানে ডিভি, দেখছো মিলে গেছে। সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে গেছে। সেম ভাবে সমচাপ লেখার পাশাপাশি এবার আমরা দেখবো সম আয়তন লেখো। আমরা এবার দেখবো সম আয়তন লেখো। আচ্ছা, সম আয়তন লেখটার পিভি গ্রাফটা দেখতে কিরকম? এই যে এরকম। পি মনে করো ভি এই বরাবর আছে, পি এই বরাবর আছে। সম আয়তন মানে কি? সম আয়তন মানে ও আয়তন কোনো চেঞ্জ হবে না। সো গ্রাফটা দেখতে আসলে এরকম হয়, এই যে এরকম হয়। তাহলে এটা আসো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই যে এ থেকে বিতে গেছি আমরা। ঠিক আছে, আমাকে বলছে ডাব্লিউ অফ এ বিটা কত। এবার সময়আয়তন লেখার ক্ষেত্রে সময়আয়তন, সময়আয়তন প্রক্রিয়ার নামই সময়আয়তন। সময়আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের মান কত হয় সবাই জানো? পিডিভি, ডিভির মান 0, সো কাজের মান 0 আসবে। এখন আমরা এটা থেকে আমাদের এই প্রিন্সিপালটা খাটাবো, ক্ষেত্রফলের কাহিনীটা খাটাবো, দেখবো কাজের মান 0 আসে কিনা। একটু খেয়াল করো তো, আমরা এ কোন অক্ষের উপর ক্ষেত্রফলটা আঁকতে হয় মনে করে দেখো তো, কোন অক্ষ? আয়তন অক্ষের উপর, আয়তন অক্ষের উপর। সো আসলে তো ক্ষেত্রফল আঁকতে গিয়ে আমরা দেখবো, ক্ষেত্রফল আঁকতে গিয়ে আমরা দেখবো এই জায়গায় ও এই বিন্দু, এই যে প্রথম বিন্দুর এই যে দ্বিতীয় বিন্দু, আচ্ছা আয়তন অক্ষের উপর ও কি কোনো ক্ষেত্রফল কভার করতেছে? এই আয়তন অক্ষের উপর ও কি কোনো ক্ষেত্রফল কভার করতেছে? দেখো না, এটা একটা বরাবর সরল রেখা, তাহলে ওর আদি বিন্দু যে বিন্দুতে, শেষ বিন্দু সেম বিন্দুতে। সো আয়তন অক্ষের উপর কোনো ক্ষেত্রফল সৃষ্টি করছে, কোনো ক্ষেত্র সৃষ্টি করছে? নো। সো সুন্দর মতো এই জায়গায় আমাদের ডাব্লিউ অফ এ বির মান কত চলে আসবে? ক্ষেত্রফলের মান, যেখানে ক্ষেত্রফলের মানটা আমরা বুঝলাম কত? 0। দেখো তো মিলছে কিনা? মিলছে। অর্থাৎ তুমি জাস্ট আয়তন অক্ষের উপর একটা ক্ষেত্র আঁকবা, ক্ষেত্র আঁকলে যেটা কাজ হবে সেটাই কাজ। এবার আমরা এক্সট্রা একটা উদাহরণ দেখি। এই উদাহরণে আমরা দেখলাম এই বরাবর দিছে আমাদেরকে আয়তন, এই বরাবর দিছে আমাদেরকে চাপ। কিন্তু এবার আমাদের গ্রাফটা একটু ডিফারেন্ট। কিরকম গ্রাফ? আমাকে এই জায়গায় একটা এ বিন্দু দিল, এই যে এরকম করে বাঁকা করে বি বিন্দু দিল, এ থেকে বিতে গেছি আমরা। আমাদেরকে কাজ বের করতে বলছে ডাব্লিউ অফ এ বি। এ থেকে বিতে আমাদের কিসের মান কত? কাজের মানটা কত বের করতে বলছে। তো এ থেকে বিতে গেছি। এবার এটা এই গ্রাফের সাথে মিল নাই, সমচাপ না, চাপ কনস্ট্যান্ট না। আয়তনের সাথেও মিল নাই, কিছুর সাথে মিল নাই। দেখো এ বিন্দুতে যেটা চাপ, এই যে বি বিন্দুতে কি চাপ সেম? নো। এ বিন্দুতে যেটা আয়তন, বি বিন্দুতে কি আয়তন সেম? নো। সো এটা সমচাপও হয় নাই, সম আয়তনও হয় নাই। সো আমরা এই জায়গায় একটা আয়তন দিয়ে দিল ভি1, এই জায়গায় আমাদেরকে একটা আয়তন দিয়ে দিল ভি2, এই জায়গায় একটা চাপ দিয়ে দিল এ বিন্দুতে পি1, বি বিন্দুতে একটা চাপ দিয়ে দিল পি2। এবার এটার ক্ষেত্রে আমরা কাজ বের করতে চাচ্ছি। সো তুমি তোমার সিস্টেম মাথায় রাখো, যেই যেই লেখটা দিবে সেটা থেকে আয়তন অক্ষের উপর একটা লেখচিত্র আঁকতে হবে। সো সরি, ক্ষেত্রফল আঁকতে হবে। তো আমরা কি করব? এই যে এ বিন্দু থেকে আয়তন অক্ষ, এটা আয়তন অক্ষ, এটার উপর এই যে এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম, বি বিন্দু থেকে আরেকটা লম্ব টানলাম। তাহলে আমাদের ক্ষেত্রফলের মান হবে কত? দেখো তো, এই যে এটা হবে আমাদের ক্ষেত্রফল, এই যে এটা হবে আমাদের ক্ষেত্রফল। সো যে ক্ষেত্রফলটা আমরা আঁকলাম, এই ক্ষেত্রফলটাই আমাদের কি নির্দেশ করবে? কাজ। এই ক্ষেত্রফলটাই আমাদের কি নির্দেশ করবে? কাজ নির্দেশ করবে। এবার কাজ বের করতে যাবো। সো কাজ বের করতে গেলে এটা এ বি, এটারে সি দিলাম, এটারে ডি দিলাম। সো আমরা ডাব্লিউ অফ এ বি এবার লিখতে পারবো এ বি সি ডি এর ক্ষেত্রফল। এ বি সি ডি, এবারে দেখো তো এটা একটা কি? এটা একটা ট্রাপিজিয়াম। সো এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলটা কত? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সবাই জানো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স। হাফ ইন্টু সমান্তরাল বাহু, এখানে সমান্তরাল বাহুকে এডি আর বিসি, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এডি প্লাস বিসি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, ওদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সিডি, এই যে ইন্টু সিডি। তাহলে এবার আসো তো এডি এর মান কত? এডি দেখো তো, এডি হচ্ছে এই হাইটটুকু, এই হাইটটুকু হচ্ছে এডি। সো এডি এর মান হচ্ছে এই পি এর সমান। এই যে দেখো এই হাইটটুকু হচ্ছে এই পি এর সমান। সো পি ওয়ান, এটার নাম দিব হাফ, এডি এর মান হচ্ছে পি ওয়ান প্লাস বিসি। বিসি মানে এই যে এতটুকু হাইট, বিসি মানে এতটুকু হাইট। এই হাইটটুকু কিসের সমান দেখো তো? পি টুর সমান, লিখলাম পি টু ইন্টু সিডি। সিডি মানে এইটুকু, তাহলে এইটুকু জায়গা কত দেখো তো? এই থেকে এই ভি টু, এই থেকে এই ভি ওয়ান। সো এতটুকু জায়গা আসবে কত? ভি টু মাইনাস ভি ওয়ান। সো ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এই যে কাজের মান। এগুলো কিন্তু আমরা মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে কাজ করব। আমার কাজ হবে শুধু যেই যেই গ্রাফটা দিবে আমাকে তার থেকে আয়তন অক্ষের উপর একটা লেখচিত্র আঁকবো, একটা ক্ষেত্রফল আঁকবো। যেই ক্ষেত্রফলটাও কভার করবে সেটাই আমার কিসের মান হবে?
কাজের মান হবে। যেই ক্ষেত্রফলটা কভার করবে সেটাই আমার কাজের মান। এখন ক্ষেত্রটা আঁকাটাই হচ্ছে মেইন কাহিনী। যে যে ক্ষেত্রটা ভালো মতো আঁকতে পারবে তার কাজের মান পারফেক্টলি হবে। তো এটা গেল আমাদের উদাহরণ, ঠিক আছে, যে আমরা যে এক্সাম্পল নিয়ে নিয়ে কাজ করছি। এবার আসো, এবার আমরা আরেকটু ডিফিকাল্ট কাহিনীতে যাব। সেই ডিফিকাল্ট কাহিনীটা হচ্ছে, আমরা সবাই কিন্তু এই ব্যাপারটা জানি কি, সেটা হচ্ছে কাজের মানটা, কাজ বা ডিডব্লিউ, কাজের মানটা ডিডব্লিউ সমান পিডিভি। এই কাজের মানটা পজিটিভ হয় যখন আয়তন বাড়ে, এই কাজের মানটা নেগেটিভ হয় যখন আয়তন কমে। আবার বলি, আমরা জানি ডিডব্লিউ এর মান পজিটিভ হইতে পারে, ডিডব্লিউ এর মান নেগেটিভ হইতে পারে, আয়তন বাড়লে আয়তন কমলে। যখন আয়তনটা বাড়বে তখন আমরা বুঝবো কাজের মান পজিটিভ, যখন আয়তনটা কমবে আমরা বুঝবো কাজের মানটা কি, নেগেটিভ। সিম্পল, সিম্পল লজিক। সো কাজের মান পজিটিভ নেগেটিভটা আমরা ক্ষেত্রফল থেকে ডিরেক্ট বুঝবো কিভাবে? আসো একটা কাহিনী শিখি আমরা, তাহলে আমরা বুঝে যাব খুব সিম্পলি। আসো একটা এক্সাম্পল নিয়ে, এক্সাম্পল আমাদের কাছে যে কোনো একটা গ্রাফ দিছে এরকম, দেখতে দেখি, এই যে আমার কাছে একটা গ্রাফ দিছে এরকম, এবি, এই বরাবর দিছে আয়তন, এই বরাবর দিছে আমাদেরকে চাপ, আমার এই বিন্দুটা দিয়ে দিছে, এই বিন্দুটা দিয়ে দিছে, এটা ভি1, এটা ভি2, এটা পি1, এটা পি2। আমাকে বলছে ডাব্লিউ অফ এবি ইজ ইকুয়ালস টু হোয়াট, ডাব্লিউ অফ বিএ ইজ ইকুয়ালস টু হোয়াট। খেয়াল করবা, এটা আমরা একটু আগে শিখছি। সো তোমার এটা বুঝতে একটু সুবিধা হবে। প্রথম কথা, আমাকে কাজ বের করতে বলছে, কি কাজ ওটা আমি দেখবো না, আগে আমাকে কাজ বের করতে বলছে সেটা দেখবো। তাহলে এই লেখচিত্রের কাজ বের করার সিস্টেম কি, ওই যে এ বিন্দু থেকে একটা লম্ব টানবো, বি বিন্দু থেকে একটা লম্ব টানবো, আহা ভিডিওটা বাইরে দিয়ে ফেলছি বলে, আচ্ছা এই যে ভিডিও, তাহলে লম্ব টানবো, লম্ব টানার পরে এরপর আমরা যতটুকু ক্ষেত্রফল পাই সেটাই আমার কাজ। এই যে যতটুকু ক্ষেত্রফল পাই সেটাই আমার কাজ। এই যে এতটুকু ক্ষেত্রফল হচ্ছে আমাদের কাজের মান, এটা আমরা একটু আগে বের করে আসছি। এখন আমাকে প্রথমে ডব্লিউ অফ এবি বের করতে বলছে, ডব্লিউ অফ এবি ইজ ইকুয়ালস টু হোয়াট। তো ডব্লিউ অফ এবি কেমনে বের করবো, এইটুকু ক্ষেত্রফলের কাজ। এখন এইটুকু ক্ষেত্রফল আমরা একটু আগে বের করে আসছিলাম, হাফ ইন্টু পি ওয়ান প্লাস পি টু ইন্টু ছিল আমাদের ভি টু মাইনাস ভি ওয়ান, ইন্টু আমাদের কি ছিল ভি টু মাইনাস ভি ওয়ান, এইটুকু ক্ষেত্রফল বের করার সময়। এখন একটু খেয়াল করো, আমরা যখন এ থেকে বিতে গেছি, এ থেকে বিতে গেছি, এই যে এই পথে গেছি, আয়তনটা বাড়ছে না কমছে, বাড়ছে। আয়তন বাড়লে কাজের মান কি হয়, পজিটিভ। দেখো এ থেকে বিতে গেছি, এই দিকে গেছি, আয়তন বাড়ছে, কাজের মান হবে পজিটিভ। ডাব্লিউ অফ বিএ, ডাব্লিউ অফ বিএ আমরা সেম কাজ, হাফ ইন্টু পি ওয়ান প্লাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এই যে এটাই কাজের মান আসবে কারণ ক্ষেত্রফল তো সেম। কিন্তু এবার আমরা বিএ বের করতে চাচ্ছি, অর্থাৎ এবার আমরা এ বির দিকে যাচ্ছি না, এবার আমরা কোন দিকে যাচ্ছি, বি এর দিকে যাচ্ছি। তাহলে তুমি বি থেকে এ তে যখন আসবা, বি থেকে এ তে যখন আসবা, তখন দেখো তো আয়তনটা কমতেছে না বাড়তেছে, এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছো, আয়তন কমতেছে, তাহলে সাথে সাথে এই জায়গায় একটা কি দিয়ে ফেলবা, সাথে সাথে এই জায়গায় একটা মাইনাস দিয়ে ফেলবা। সিম্পল লজিক। আবার একটু বলি, তুমি এ থেকে বি তে যাচ্ছ, তাহলে আয়তনটা বাড়তেছে দেখতেছো, পজিটিভ দিয়ে দিবা। বি থেকে এ তে আসতেছো, ক্ষেত্রফল বের করে দেখবা যে আচ্ছা বি থেকে এ তে আসছি, তার মানে কাজের মানটা হবে কি, নেগেটিভ। সো কাজ পজিটিভ বা নেগেটিভ বুঝার প্রথম সিস্টেম কি, প্রথম সিস্টেম হচ্ছে সিস্টেম ওয়ান। কাজ পজিটিভ নেগেটিভ বুঝার সিস্টেম ওয়ান কি, কাজ পজিটিভ নেগেটিভ বুঝার সিস্টেম ওয়ান হচ্ছে, যদি দেখি আয়তন বাড়ে আমরা কাজের আগে পজিটিভ বুঝবো, আয়তন যদি দেখি কমে কাজের আগে কি লিখবো, নেগেটিভ। আয়তন যদি বাড়ে কাজের নাম পজিটিভ, আয়তন যদি কমে কাজের মান কি হবে, নেগেটিভ। এবার আসো একটা ম্যাপ করে ফেলি, তাহলে আমাদের এই কনসেপ্টটা একটু ভালো মতো বুঝে যাবে। আসি, মুছে দিব মুছে দিব, দেখো বুঝছো কিনা। এ থেকে বিতে গেছি, ফলে আমাদের আয়তন বাড়ছে, পজিটিভ লিখে দিছি। বি থেকে এতে আসছি, আমাদের আয়তন কমে গেছে, নেগেটিভ লিখে দিচ্ছি, শেষ কাজ। আসো একটা ম্যাপ করি, এই কনসেপ্টটা তাহলে ভালো মতো বুঝে যাবে। ওকে, আসো ম্যাপ ওয়ান, খেয়াল করবো আমাদের এই জায়গায় একটা ক্ষেত্রফল আছে, আমরা এই জায়গায় এ বিন্দু থেকে এই যে বি তে গেলাম, বি থেকে আবার সি তে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমত আমার এই বরাবর আয়তন দেওয়া আছে, এই বরাবর চাপ দেওয়া আছে, মানও দিয়ে দিছে। আয়তনটা দিছে মিটার কিউবের মধ্যে, এটা দিছে 0.1, এটা দিছে আমাদের 0.2। এই জায়গায় আমাদের চাপ দিছে অ্যাটমসফিয়ার এককে, এই জায়গায় চাপ দিছে 1, এই জায়গায় চাপ দিছে হচ্ছে 3। এবার আমাদেরকে বলছে কি, বলছে একটু খেয়াল করবো, আমাকে বলছে ডব্লিউ অফ এ বি সি কত,
এরপর আমাকে বলছে ডাব্লিউ অফ বি এ কত। খেয়াল করবা, প্রথমে আমাকে ডাব্লিউ অফ এবিসি বলছে, অর্থাৎ আমি এ থেকে বি হয়ে কোথায় যাব, সিতে। এ থেকে বি হয়ে কোথায় যাব, সিতে। তাহলে এ থেকে বি হয়ে যদি আমি সিতে যাই, তাহলে আমাদের কাজের মানটা কত হবে একটু খেয়াল করবো। এক নাম্বার ডাব্লিউ অফ এ বি সি। তাহলে আমাকে বলতে হবে এই এ বি সি অংশটা যতটুকু ক্ষেত্রফল কভার করছে আয়তন অক্ষের উপর। এখন এই এ বি সি অংশটা দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে এ বি অংশ আর একটা হচ্ছে বিসি অংশ। সো আমরা এ বি সি অংশের কাজ ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি সি লিখতে পারি, এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সো মোট কাজ এটা হবে। এবার ডাব্লিউ অফ এ বি, তাহলে এ বি অংশের আগে ক্ষেত্রফল বের করি। সো ক্ষেত্রফল কি হবে, এই যে দাগ, এই যে এতটুকু ক্ষেত্রফল। এটা দেখতে একটা আয়তের মতো। সো আয়তের ক্ষেত্রফলের সূত্রটা সবাই জানো, কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, 0.1 থেকে 0.2 তে গেছে, সো 0.2 মাইনাস 0.1, 0.2 মাইনাস 0.1, এটা গেছে কি এই জায়গা থেকে এই জায়গা দৈর্ঘ্য। প্রস্থ কত, এই যে এতটুকু 1 অ্যাটমসফিয়ার। একটু খেয়াল করবা, 1 অ্যাটমসফিয়ার তো লাগতে পারবে না, প্যাসকেলে নিয়ে যেতে হবে। 100 325, এই যে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে নিয়ে গেছি। সো কাজ হয়েছে। এবার তোমাকে দেখতে হবে, ও পজিটিভ না নেগেটিভ। সামনে গেছো আয়তন বাড়ছে, পজিটিভ। সামনে গেছো আয়তন বাড়ছে, পজিটিভ। প্লাস ডাব্লিউ অফ বিসি, একটু খেয়াল করো। এই বিসির ক্ষেত্রে তুমি যদি আবার ক্ষেত্রফলটা বের করতে চাও, আচ্ছা বি বিন্দু থেকে ক্ষেত্র আঁকছো, সি বিন্দু থেকেও ক্ষেত্র আঁকছো, এটা কোনো ক্ষেত্র ক্রিয়েট করছে, কোনো ক্ষেত্রফল ক্রিয়েট হয়েছে, নো। সো যদি কোনো ক্ষেত্রফল ক্রিয়েট না হয়, তাহলে ডাব্লিউ বিসির মান তুমি ডিরেক্ট কি লিখে দিবা, জিরো। সো আমাদের কাজের মান আসবে ডাব্লিউ অফ এ বি সি এর কাজের মান আসবে, এটা আসবে 0.1 ইন্টু 1 ইন্টু 101 325। এই যে এত জুল হচ্ছে আমার কাজের মান। এবার ডাব্লিউ অফ বি এ বের করব, ডাব্লিউ অফ বি এ। তাহলে তুমি আবারও এই এ বি অংশের ক্ষেত্রফল আঁকছো, আঁকার পর এবার তুমি ক্ষেত্রফলটা বের করো। ক্ষেত্রফলটা কত, দৈর্ঘ্য হচ্ছে 0.2 মাইনাস 0.1 মাইনাস 0.1 ইন্টু চাপ, চাপের মানটা কত 1 অ্যাটমসফিয়ার। সো 1 ইন্টু আমাদের 101 325। কেন, কারণ এটা কোন এককে দিছে, অ্যাটমসফিয়ার এককে দিয়ে দিছে। এবার তুমি দেখো, তুমি বি থেকে এতে আসছো, বি থেকে এতে আসছো, তোমার আয়তনটা কি হয়েছে, তুমি এই পাশে আসছো, আয়তন কমছে, নেগেটিভ। আগে একটা শূন্য বন্ধ নেগেটিভ বসে। অর্থাৎ তুমি ক্ষেত্রফল বের করবা, ক্ষেত্রফল বের করার পর দেখবা আয়তনটা বাড়ছে না কমছে। যদি আয়তন বাড়ে পজিটিভ, যদি আয়তন কমে নেগেটিভ। এভাবে কাজ বের করে ফেলা যাবে। দেখি কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা। তাহলে ক্ষেত্রফল বের করব, যদি দেখি এই পাশ থেকে এই পাশে আসছে নেগেটিভ বসাই দিব, যদি এই পাশ থেকে এই পাশে আসে নেগেটিভ, ওই পাশ থেকে এই পাশে গেলে পজিটিভ বসা দিব, আমাদের কাজ তাহলে হয়ে যাবে। এবার আমরা একটু ডিফিকাল্ট ওয়েতে যাব, একটা ডিফিকাল্ট কাহিনী শিখবো, যেন আমাদের জন্য সুবিধা হয়। এই সিস্টেম 1 থাকুক, কাজ পজিটিভ না নেগেটিভ সেটার জন্য সিস্টেমটা আমাদের লাগবে। একটু পরে আমরা সিস্টেম 2 দিব। সো একটু খেয়াল করবা, এবার আমরা চক্রাকারের গ্রাফ থেকে কাজ বের করব, কাজ নির্ণয়। অর্থাৎ এবার একটা চক্র থাকবে, এই চক্রের ক্ষেত্রে কাজ আমাকে বের করতে বলবে। অর্থাৎ আসো আমরা এক্সাম্পল নিয়ে আগে, এক্সাম্পল একটু খেয়াল করবা। আমার প্রথমে এই বরাবর আয়তন আছে, এই বরাবর চাপ আছে। এবার আমরা কি করলাম, আমাদের মনে করো একটা গ্রাফ দিল, এ বিন্দু থেকে শুরু করে এই দিকে গেছে, তারপর এই দিকে গেছে, তারপর আবার এই জায়গায় ফিরে চলে আসছে। এ বি, বি থেকে সি, সি থেকে আবার এতে চলে আসছে। অর্থাৎ আমাকে কাজ বের করতে বলছে ডাব্লিউ অফ এ বি সি এ ইজ ইকুয়ালস টু হোয়াট, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। এই যে ঘুরে এই জায়গায় চলে আসছি, আবার এ বিন্দুতে কাজ বের করতে বলছে। অর্থাৎ একটা চক্র, একটা চক্রের ক্ষেত্রে কাজ বের করতে বলছে। একটু খেয়াল করবা, আমরা কিছু পয়েন্ট দিয়ে দিই। প্রথম পয়েন্ট হচ্ছে এটা ভি ওয়ান দিল, এটা আমাদের ভি টু দিল, এরপর এই পয়েন্টটা আমাদের পি ওয়ান চাপ দিল, এই পয়েন্টটা আমাদের পি টু চাপ দিল। এগুলো আমাদেরকে দিয়ে দিছে, আমাদেরকে কাজটা বের করতে বলছে। খুব মনোযোগ। নর্মালি তুমি চিন্তা করবা কি, যে এ বিন্দু থেকে আমি শুরু করছি, পুরা ঘুরে আবার আমি এ বিন্দুতে চলে আসছি, তার মানে আমার আয়তনের পরিবর্তন কত, এ থেকে ঘুরে পুরো আবার এ বিন্দু চলে আসছি। সো আমার আয়তনের পরিবর্তন হচ্ছে জিরো। সো পিডিভি আয়তনের পরিবর্তন জিরো, আমার কাজের মান হয়ে যাবে জিরো। না, এটা হবে না। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, এ থেকে ঘুরে আবার এই বিন্দুতে চলে আসছি, আয়তনের পরিবর্তন জিরো, কাজ জিরো, নো। খেয়াল করবা। তাহলে আমরা এই এ বি সি এর কাজটা কিভাবে বের করার চেষ্টা করব। প্রথমত আমরা ডব্লিউ অফ এ বি সি এ এটার কাজ বের করার জন্য আমরা এই এ বি অংশে কাজটা বের করতে পারবো, প্লাস আমরা বিসি অংশের কাজটা বের করতে পারবো,
প্লাস আমরা সি এ অংশের কাজটা বের করতে পারবো। অর্থাৎ আমরা গ্রাফটাকে 3 ভাগ করে ফেলছি, 3 ভাগ করে আলাদা আলাদা করে কি বের করব, কাজ বের করব। খুব মনোযোগ এবার। এ বি অংশের কাজ বের করার জন্য, এ বি অংশের কাজ বের করার জন্য আমরা কতটুকু ক্ষেত্রফল নিব সবাই খেয়াল করবা। এই যে এখান থেকে দাগ দিব, এখান থেকে দাগ দিব, এই যে এতটুকু ক্ষেত্রফল নিব, এতটুকু ক্ষেত্রফল নিব। কার জন্য? এ বি অংশের ক্ষেত্রফলের জন্য। সো এ বি অংশের ক্ষেত্রফলের জন্য এই যে এতটুকু ক্ষেত্রফল নিব, একটু খেয়াল করবা। এই এ বি অংশের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে দেখো তো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্যটা কত? ভি2 মাইনাস ভি1। প্রস্থটা কত? এই যে প্রস্থ এতটুকু হাইট পি1। কাজটা পজিটিভ না নেগেটিভ? এ থেকে বিতে গেছি, এ থেকে বিতে গেছি, আয়তনটা বাড়ছে, পজিটিভ। এ থেকে বিতে গেছি, আয়তন বাড়ছে, পজিটিভ। ওকে, বিসি প্লাস। আচ্ছা, বিসি অংশের ক্ষেত্রে তুমি ক্ষেত্রফল বের করো তো। এই যে বি বিন্দু থেকে একটা রেখা টানছো, সি বিন্দু থেকে একটা রেখা টানছো, কোনো ক্ষেত্রফল হইছে? নো, নো ক্ষেত্রফল। সো বিসি অংশের কাজ সুন্দর মতো তুমি লিখতে পারবে 0 প্লাস সি এ অংশ। সি এ অংশের ক্ষেত্রফল কত একটু খেয়াল করবা। সি এ অংশের ক্ষেত্রফল বের করতে হলে তুমি সি থেকে একটা রেখা টানবা, এ থেকে একটা রেখা টানবা, এই পুরা ক্ষেত্রফলটুকু হবে। কোনো সমস্যা নাই আশা করি। দেখো, এই পুরা ক্ষেত্রফলটুকু হবে। এখন এই পুরা ক্ষেত্রফলটুকু হবে বুঝলাম। এই পুরা ক্ষেত্রফলের মান তো আমরা বের করতে পারি। মান বের করে একটু দেখি তো কি হয়। হাফ ইনটু, এটা দেখো এটা একটা ট্রাপিজিয়াম ক্রিয়েট করছে, এস, এই যে এটা ট্রাপিজিয়াম, রাইট? সো এই পুরা ট্রাপিজিয়ামটা যে বের হইছে, তাহলে আমরা ট্রাপিজিয়ামের জন্য হাফ দিলাম, সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু এটা একটা, এটার মান হচ্ছে পি1, সমান্তরাল বাহু এটা আরেকটা, এটার বাহু পি2। সো পি1 প্লাস পি2 ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। এই যে সমান্তরাল, এই যে সমান্তরাল মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে এতটুকু, ভি2 মাইনাস ভি1। এবার কাজটা পজিটিভ না নেগেটিভ এটা আবার তোমাকে দেখতে হবে। তুমি দেখলে এটা এইদিকে আসছে, তার মানে ওর আয়তনটা কমছে, আয়তনটা কমছে, আয়তনটা কমলে কাজের মান তোমাকে নেগেটিভ লিখতে হবে। লিখলে নেগেটিভ। এবার খুব সুন্দর একটা জিনিস হবে কি, আচ্ছা এই জায়গায় তুমি এই এ বি এর ক্ষেত্রফলটুকু বের করছিলে, লাল অংশ। আচ্ছা, এটার নাম সি বিন্দু দিলাম, এটার নাম ডি বিন্দু দিলাম। তাহলে এই এ বি সি ডি অংশের ক্ষেত্রফল হচ্ছে এটা, লিখলাম এ বি সি ডি অংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফল তারপর 0, এটা তো কোনো ক্ষেত্রফল হয় নাই, এজন্য লিখতে হচ্ছে না। মাইনাস দিয়ে বা প্লাস দিয়ে ডব্লিউ অফ সি এ, সি এর জন্য তুমি কতটুকু ক্ষেত্রফল নিছো একটু খেয়াল করবা তুমি। আচ্ছা, এটা সি না দিলে এ বি সি তো আছে, এটা ই ডি, এ বি, এ বি ই ডি, এ বি ই ডি দি, সরি আমাদের সি বিন্দু তো রয়ে গেছে। এবার দেখো আমাদের এইটুকু সিএ, সিএ অংশ কতটুকু ক্ষেত্রফল কভার করছে সেটা একটু খেয়াল করবা। আমাদের সি থেকে শুরু হয়েছে এ ডি ই, এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল কভার করছে, যেটা একটা ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে কত, সি এ ডি ই। সো সি এ ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন এই কাজটা পজিটিভ কি হবে? নো, দেখছো নেগেটিভ, সো দিলে নেগেটিভ। তাহলে ব্যাপারটা কি আসতেছে একটু খেয়াল করি তো। এ বি ই ডি অংশের ক্ষেত্রফল মাইনাস সি এ ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, একটু খেয়াল করো। এ বি ডি অংশের ক্ষেত্রফল মাইনাস এই পুরো অংশের ক্ষেত্রফল। তাহলে একটু চিন্তা করো তো, এই পুরো অংশের ক্ষেত্রফল আর এইটুকু অংশের ক্ষেত্রফল বাদ দিতে হবে, এটা মাইনাস এটা প্লাস, রাইট? সো এই পুরো অংশের ক্ষেত্রফল থেকে এতটুকু অংশের ক্ষেত্রফল বাদ দিতে হবে। আচ্ছা, বাদ দিলাম। তাহলে পুরো অংশের ক্ষেত্রফল থেকে নিচের অংশেরটুকুর ক্ষেত্রফল বাদ দিলাম, ওই যে একজন মাইনাস একজন প্লাস। আচ্ছা, বাদ দিলে কি পাচ্ছ দেখো তো, এই অংশ থেকে এই অংশ যদি বাদ দেওয়া হয় মানে মাইনাস হচ্ছে, সো এইটুকু অংশের ক্ষেত্রফল পাইছি না আমরা। অর্থাৎ এই কাহিনী করার কারণে আমরা আসলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি। এবং কোন ক্ষেত্রটা বড় ছিল? এই ক্ষেত্রটা বড় ছিল, সো আগে একটা মাইনাস দিয়ে দিছি। খেয়াল করো তো, তাহলে চক্রাকারের কাহিনীর মধ্যে তোমার আসলে আলাদা 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 করে কাজ বের করার দরকার নাই। তুমি কি করতে পারবা শর্টকাটের জন্য, শর্টকাটের জন্য, বা এটা তুমি পরীক্ষার হলেও করতে পারবা আসলে, শর্টকাট না, তুমি এই যে পুরো অংশটা আছে এটার ক্ষেত্রফল বের করবা কেমনে? চক্রাকারের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার টেকনিক কি, যেই চক্র থাকবে ওর ভেতরের ক্ষেত্রফল বের করবা। চক্রের ভেতরের ক্ষেত্রফলই হচ্ছে কাজ, চক্রের ভেতরের ক্ষেত্রফলই হচ্ছে কাজ, চক্রের ভেতরের ক্ষেত্রফলে কি কাজ।
অর্থাৎ চক্রাকারের জন্য ভেঙে ভেঙে অংশ করতে হবে না, তুমি জাস্ট ভেতরের ক্ষেত্রফল বের করবা, তোমার কাজের মান অটোমেটিক কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো তো, আমাদের এই জায়গায় আমরা এতটুকু অংশ লিখছিলাম, এইটুকু অংশ নিয়ে আমরা একটু কাজ করি। দেখো খুব মনোযোগ, ইজ ইকুয়ালস টু, দেখো তো ভি টু মাইনাস ভি ওয়ান ইন্টু পি ওয়ান মাইনাস দিয়ে হাফ দিয়ে পি ওয়ান প্লাস পি টু, ভি টু মাইনাস ভি ওয়ান। আচ্ছা এই দুইটা থেকে ভি টু মাইনাস ভি ওয়ানটা কমন যায়, একটু কমন নিত, ভি টু মাইনাস ভি ওয়ানটা কমন যায়, কমন নিলে এটা থাকবে পি ওয়ান, এটা থাকবে মাইনাস হাফ দিয়ে পি ওয়ান প্লাস পি টু। সো ভি পি ওয়ান, পি ওয়ান মাইনাস দিয়ে হাফ দিয়ে পি ওয়ান প্লাস পি টু, এই যে এটা হয়। এটাকে একটু ক্যালকুলেশন করলে তুমি আসলেই পাবা যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত ভি টু মাইনাস ভি ওয়ান, উচ্চতা কত এই যে এটা, তুমি একটু কাজ করে দেখো হুবহু সেম জিনিসটাই তুমি পাবা। অর্থাৎ এইটুকু অংশের যেটা ক্ষেত্রফল সেটাই আসলে আমার কাজের মান। অর্থাৎ আমাদের চক্রের কাজের মান হচ্ছে, চক্রের কাজের মান হচ্ছে ওই চক্রের ভেতরের কি ক্ষেত্রফলটা। এই যে এটা থেকে বুঝছো, আমাদের এই পুরা ক্ষেত্রফল থেকে আমরা নিচের ক্ষেত্রফলটুকু বাদ দিলে এই ভেতরের ক্ষেত্রফলটুকু বেঁচে থাকে, যেটা বেঁচে থাকে সেটাই আমার কাজের মান। কিন্তু এই ক্ষেত্রে আমরা কাজটা পজিটিভ কেমনে বুঝবো, নেগেটিভ কেমনে বুঝবো, যেমন এই ক্ষেত্রে কাজটা নেগেটিভ আসছিল, যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আগে একটা মাইনাস, কেমনে বুঝবো এটা একটু খেয়াল করো তো। এই জায়গায় আমাদের চক্রটা কিভাবে ঘুরছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তাহলে এটা এভাবে ঘুরছে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে চক্রের ক্ষেত্রে সিস্টেম টু কাজ পজিটিভ নেগেটিভ, চক্রের ক্ষেত্রে কেমনে বুঝবো, চক্রের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ কেমনে বুঝবো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ কোনো চক্র ঘুরে তাহলে ওর ক্ষেত্রে কাজ নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ চক্র, চক্র কাজ নেগেটিভ। অন্যদিকে ক্লকওয়াইজ চক্র যদি হইতো তাহলে কাজ কি হয়ে যেত, পজিটিভ, ক্লকওয়াইজ চক্র কাজ হইতো পজিটিভ। সো চক্রাকারের কাজ বের করার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নাই, চক্রের কাজ বের করার জন্য জাস্ট যেই চক্রটা থাকবে ওর ক্ষেত্রফল বের করলেই চলবে, এই চক্রের ক্ষেত্রফলটা বের করলেই চলবে, সেটাই আমাদের কাজ হবে। পজিটিভ কেমনে বুঝবো, ক্লকওয়াইজ যদি ঘুরে, ক্লকওয়াইজ যদি ঘুরে পজিটিভ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, যেমন এই জায়গায় এ বি এই যে এভাবে ঘুরছি অ্যান্টি ক্লক দেখে, এই যে আগে একটা মাইনাস চলে আসছে কারণ এটা মাইনাসটা বড় ছিল, দেখছো ব্যাপার। সো চক্রের ক্ষেত্রে কাজ বের করার সিস্টেম কি, ওই চক্রের ক্ষেত্রফল বের করব ভেতরের, তাহলে আমাদের কাজ বের হয়ে যাবে। তাহলে এই যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল বের করবা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবা, দেখবা অ্যান্সার বের হয়ে গেছে। আসলেই তুমি ট্রাই করে দেখতে পারো। সো আমাদের চক্রের ক্ষেত্রে কাজ বের করার সিস্টেম আশা করি বুঝতে পারছো, চক্রের ক্ষেত্রফল এটা একটু মাথায় রাখবো। আসো তাহলে আমরা একটা ম্যাপ করে ফেলি, এই চক্রের ক্ষেত্রফলের কাহিনীর একটা ম্যাপ করব। পজিটিভ নেগেটিভের কাহিনীও হইল, এই দুইটা সিস্টেমে আমরা কাজ পজিটিভ নাকি নেগেটিভ সেটা বুঝতে পারবো। পজিটিভ নেগেটিভ বোঝার টেকনিক হচ্ছে এটা, ঠিক আছে। সো আসো এবার একটা ম্যাপ করি আমরা, আমাদের ম্যাপ। আসো একটা আয়তন দিছে এই পাশে, চাপ দিছে এই পাশে, আয়তন দেওয়া আছে মিটার কিউবে, চাপ দেওয়া আছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে ওকে। এবার একটু খেয়াল করবা, আমার কাছে একটা চক্র দিছে, ওকে এ বি সি ডি, ওকে। তারপর আমাকে এই বরাবর দাগ দিয়ে দিল, এটা হচ্ছে 0.2, এটা দিল হচ্ছে 0.5, এই বরাবর দিল আমাকে আচ্ছা চাপটা একটু এই পাশে লিখি, চাপ 0.5 অ্যাটমসফিয়ার, এই জায়গায় দিল আমাকে 0.8 অ্যাটমসফিয়ার। একটু খেয়াল করবা সবাই, সেটা হচ্ছে আমাদের এই চক্রে কাজ বের করতে হচ্ছে কি, ডব্লিউ অফ এ বি সি ডি এ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ তুমি এ থেকে ঘুরে পুরা আবার এ বিন্দুতে আসছো, কতটুকু কাজ হয়েছে সেটা বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করলে খুব সিম্পল, আমরা এটা একটা চক্র দেখতে পাচ্ছি যেটা কমপ্লিট চক্র। সো একটা কমপ্লিট চক্রের ক্ষেত্রে কাজ বের করার সিস্টেম হচ্ছে এই ভেতরের ক্ষেত্রফলটুকু বের করবো। এখন ভেতরের ক্ষেত্রফলটুকু বের করতে গিয়ে দেখলাম এই জিনিস একটা আয়ত, আয়তের ক্ষেত্রফলের সূত্র তো আমরা সবাই জানি। সো লিখবো ডব্লিউ অফ এ বি সি ডি এ সমান আলটিমেটলি এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু হচ্ছে প্রস্থ। এবার আসলে দৈর্ঘ্য কত, এই যে মনে করো এটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা দৈর্ঘ্য, তাহলে 0.5 মাইনাস 0.2, 0.5 মাইনাস 0.2 ইনটু প্রস্থ, প্রস্থ মানে এই হাইটটুকু, এখান থেকে এতটুকু হাইট হচ্ছে প্রস্থ। সো প্রস্থ কত 0.5, এটা 0.8, সো 0.8 মাইনাস 0.5। এখন আমাকে বুঝতে হবে কাজটা পজিটিভ না নেগেটিভ,
দৈর্ঘ্য বের করছি, প্রস্থ বের করছি, পজিটিভ না নেগেটিভ কাজ। দেখো তো চক্রটা কিভাবে ঘুরছে, এই যে এভাবে ঘুরছে, চক্রটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। সো আগে একটা সুন্দর মতো নেগেটিভ, শেষ কাজ ডব্লিউ অফ এ বি সি ডি এর কাজ এই যে এত, নেগেটিভ দিয়ে এত। দেখো সে আসি, হলো, এটা গেল আমাদের এই এবিসিডি এর ক্ষেত্রফলের কাজ। এই যে সো কি করছি, ভেতরের ক্ষেত্রফলটুকু বের করছি, কাজের মান বের হয়ে গেছে। এরপর আসো আরেকটা ম্যাথ করব, এই ক্ষেত্রফলের কাহিনীর মধ্যে আসি। সেটা হচ্ছে আমাদের কাছে এবার দিল যে আমাদের এই যে এ বি সি, এই জায়গায় আমাদের আয়তন দিল, এই জায়গায় আমাদের চাপ দিল। সো সবাই একটু খেয়াল করবা, এই জায়গায় আমাদের আয়তনটা দিল মিটার কিউবে, যেটা দিল 0.2, এটা দিল আমাদেরকে 0.4, এইদিকে আমাদের চাপ দিল অ্যাটমসফিয়ার এককে, যে জায়গায় দিল 0.3, এই জায়গায় দিল 0.7। আগের ম্যাথটার মধ্যে কিন্তু অ্যাটমসফিয়ারটাকে প্যাসকেলে নিয়ে যায় মনে করে, ঠিক আছে, আমি দুটো অ্যাটমসফিয়ার তাড়াহুড়া করে লিখে ফেলছি। সো অ্যাটমসফিয়ারের সাথে কিন্তু একটা 101 325 গুণ করে দিও, ঠিক আছে। আচ্ছা এটা দেখলে বুঝে যাবা। আচ্ছা আমাদেরকে বলছি কি ডব্লিউ অফ এ বি সি এ, ডব্লিউ অফ এ বি সি এ ইজ ইকুয়ালস টু হোয়াট, তার মানে কি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। কাজ বের করতে বলছে। সো কাজ বের করার সূত্র কি, দেখো এটা একটা চক্র, চক্র মানে ভেতরের ক্ষেত্রফলটুকুই হবে আমার কাজ, ভেতরের ক্ষেত্রফলটুকুই কি হবে কাজ। সো ভেতরের ক্ষেত্রফল কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সো আসো প্রথমে হাফ ভূমি, ভূমি মানে কতটুকু, এই যে এতটুকু, ভূমি মানে এতটুকু। সো এতটুকু হচ্ছে 0.4, এতটুকু হচ্ছে 0.2। সো 0.4 মাইনাস 0.2, এটা হচ্ছে আমাদের ভূমি, এই যে ভূমির দৈর্ঘ্য এতটুকু, ইনটু হচ্ছে উচ্চতা, উচ্চতা মানে এই হাইটটুকু, এই যে এতটুকু, এই যে এতটুকু। তাহলে উচ্চতা খেয়াল করবা তো, উচ্চতা মানে 0.7 থেকে 0.3 বিয়োগ, 0.3 বিয়োগ, কিন্তু এটা দেওয়া আছে কিসে, অ্যাটমসফিয়ারে। অ্যাটমসফিয়ারে আপনার চলবে না, প্যাসকেলে নিয়ে যেতে হবে। 101 325 দিয়ে গুণ করছি কারণ এটাকে প্যাসকেল নিতে হচ্ছে। হইলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটাই আমার কাজের মান এত জুল। তবে প্লাস মাইনাস খেয়াল করো নাই, এই যে আবারও তাড়াহুড়া করে প্লাস মাইনাসটা ভুল করা যাবে না, প্লাস মাইনাসটা একটু খেয়াল করো। আচ্ছা আমাদের চক্রটা কোন দিকে ঘুরছে দেখো তো, এই যে এ বি সি এ, এ বি সি এ, এরকম করে ঘুরছে, যেটা ক্লকওয়াইজ পজিটিভ। কথা কি বুঝা গেছে, অর্থাৎ তুমি কাজ বের করবা ঠিক আছে, কিন্তু কাজটা পজিটিভ না নেগেটিভ অবশ্যই বের করবা। বের করার সিস্টেম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ, ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, ক্লকওয়াইজ ঘুরছে পজিটিভ। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করার সূত্র সবাই জানি। আমাদের কাজের কাহিনীটা মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছো। এই গেল আমাদের টোটাল কাজের কাহিনী। এবার কাজের কাহিনী থেকে আলটিমেটলি একটা ডিসিশন আমরা নিব, সেটা কি, আচ্ছা দেখো তো এই কাজের কাহিনীর মধ্যে আমরা যতগুলা কাহিনী দিছি, মনে করো এরকম একটা ক্ষেত্রফল দিছে আমাকে, আমি এ বি সি এ, অর্থাৎ এ বি সি এ এইটুকু ক্ষেত্রে কাজটা বের করতে বলছে, আর করছি, এরকম ক্ষেত্রে কাজ আমরা করছি, রাইট। ক্ষেত্রফল, এই যে ভেতরের ক্ষেত্রফলটুকু বের করব, সেটাই আমাদের কিসের মান আসবে, কাজের মান। জাস্ট চক্রের ভেতরের ক্ষেত্রফলটুকু একটু খেয়াল করো তো, তুমি তো এ বিন্দু থেকে শুরু করে পুরা আবার ঘুরে কোন বিন্দুতে চলে আসছো দেখো তো, এ বিন্দুতে চলে আসছো। তুমি এ বিন্দু থেকে শুরু করে পুরা ঘুরে আবার কোন বিন্দুতে চলে আসছো, এ বিন্দুতেই চলে আসছো। কিন্তু তোমার কাজের মান কি জিরো হয়েছে, এ থেকে ঘুরে পুরো আবার এই বিন্দুতে চলে আসছো না, কাজের মান জিরো হয় নাই। কেন, কারণ কাজ আসলে বিন্দুর উপর নির্ভর করে না, ও আসলে এই পথ এটার উপর নির্ভর করে। দেখো তো এই বিন্দুতে যদি কাজ জিরো হইতো, তাহলে এ থেকে পুরা ঘুরে আবার এতে আসছো, আয়তনের পরিবর্তন জিরো, কাজ জিরো হইতো, সেটা হয় নাই। কি হইছে, বরং এই যে পথে গেছো ওই পথটার ক্ষেত্রফলের কাহিনীর সাথে মিলছে। অর্থাৎ এই জন্য আমরা বলি যে গ্রাফ থেকে কাজ বের করার সময়, গ্রাফ থেকে কাজ নির্ণয় এই কাহিনীর সময় কখনোই কাজ বিন্দুর উপর নির্ভর করে না, বিন্দুর উপর নির্ভর করে না, নির্ভর করে না, বরং পথের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে। অর্থাৎ তুমি পুরা ঘুরে আবার আগের জায়গায় চলে আসলে কাজ কখনো জিরো হবে না, ওই পথটার উপর কাজটা ডিপেন্ড করবে, কোন পথে আসতেছো সেই পথের উপর নির্ভর করবে। কথা বুঝছো, অর্থাৎ মনে করো এরকম, তুমি এই জায়গায় একটা এইট দিছে, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন তুমি এ, এই যে তুমি একবার ডব্লিউ অফ এ বি সি পথে এ থেকে সি বিন্দুতে গেছো,
আরেকবার তুমি ডব্লিউ অফ এডিসি পথে আবার সি পথে গেছো, একবার এই পথে গেছো আরেকবার এই পথে গেছো। এখন তোমার দুই পথে কি কাজের মান সমান হবে কিনা? না। তোমার এই বিন্দু আর এই বিন্দু সেম থাকতে পারে, কিন্তু এই পথে যা গেছো একবার, এই পথে গেছো একবার, দুইটা পথ কি সেম? নো, পথ সেম না, বিন্দু সেম, পথ সেম না। সো এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে কাজ সমান না, কাজ সমান না। এই কথাটা মাথায় রাখতে হবে, কারণ কাজটা বিন্দুর উপর নির্ভর করে না, কাজটা পথের উপর নির্ভর করে। তুমি কোন বিন্দুতে আসো ডাজন্ট ম্যাটার। তুমি এ থেকে সিতে যদি এই পথে যাও একরকম কাজ, এই থেকে এই পথে গেলে আরেক রকম কাজ, তুমি যদি এ থেকে সিতে মাঝখানের এই পথে যাও আরেক রকম কাজ। অর্থাৎ যেই পথে যাবা সেই অনুযায়ী কাজ বের হবে। কাজটা কখনোই আগের বিন্দু আর পরের বিন্দুর উপর নির্ভর করে না, সেটা কোন পথে যাওয়া হয়েছে সেটার উপর নির্ভর করে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সো এটা একটু ভালো করে মাথায় রাখবা যে আমি যেই এরকম এ থেকে সিতে একবার কাজ বের করছি এই পথে, তুমি মনে করতে পারো এই পথেও কাজ সেম হবে। নো, ভিন্ন পথ ভিন্ন কাজ, ভিন্ন পথে ভিন্ন কাজ। আসো এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গ্রাফ থেকে অভ্যন্তরীণ শক্তি নির্ণয়। অভ্যন্তরীণ শক্তি, শক্তি নির্ণয়, গ্রাফ থেকে অভ্যন্তরীণ শক্তি নির্ণয়। কাজের কাহিনী গেছে, তাহলে কাজ বের করার প্রসেস কি? আমরা আয়তন অক্ষের উপর একটা ক্ষেত্রফল আঁকবো, ওই যে ক্ষেত্রফলটা থাকবে সেটাই আমার কাজ হবে। যদি চক্র হয় আমি তো যেটা বলছি এখন মাত্র সেটা হচ্ছে একটার ক্ষেত্রে, এরকম একটা দিছে, তাহলে তুমি ক্ষেত্র আঁকবা, এই ক্ষেত্রফল হবে এটা। আর যদি তোমার একটা চক্র দেওয়া থাকে, যেরকম একটা চক্র দেওয়া থাকে, তাহলে চক্রের ভেতরের ক্ষেত্রফলটা হবে আমাদের কাজের মান। প্লাস মাইনাস কি, এটার ক্ষেত্রে প্লাস বুঝবো কেমনে? আয়তন বাড়লে কাজ পজিটিভ, আয়তন কমলে কাজ নেগেটিভ। এটার ক্ষেত্রে বুঝবো কেমনে? ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ। এবং আমরা ভিন্ন ভিন্ন পথে যদি যাই তাহলে কাজ কি হবে? ভিন্ন ভিন্ন। বিন্দু একই হইলেও ডাজেন্ট ম্যাটার, ভিন্ন পথে গেলেই কাজ কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তাহলে এবার আসো গ্রাফ থেকে অভ্যন্তরীণ শক্তি বের করা শিখবো এবার আমরা। অর্থাৎ একটা গ্রাফ দেওয়া থাকবে, কেমনে অভ্যন্তরীণ শক্তি বের করবো খেয়াল করো। তাহলে আমার কাছে এবার একটা গ্রাফ আছে, যে গ্রাফটা এই যে ভি এই বরাবর দিছে পি। এখন আমরা এই গ্রাফে এই জায়গায় একটা বিন্দু নিলাম, এই জায়গায় একটা বিন্দু নিলাম, এই জায়গায় একটা বিন্দু নিলাম, এই জায়গায় একটা বিন্দু নিলাম। যে বিন্দুর নাম হচ্ছে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এই জায়গায় আরেকটা বিন্দু নিলাম, এটা ই বিন্দু। তাহলে এই সবগুলো ভিন্ন ভিন্ন বিন্দু। আচ্ছা, এই বিন্দুতে একটা চাপ আছে, একটা আয়তন আছে, এই বিন্দুতে একটা চাপ আছে, একটা আয়তন আছে, এই বিন্দুর একটা চাপ আছে, একটা আয়তন আছে, এই বিন্দুতে একটা চাপ আয়তন, এই বিন্দুতে একটা চাপ আয়তন আছে। প্রত্যেকটা বিন্দুতে ভিন্ন ভিন্ন চাপ আর আয়তন আছে, ভিন্ন ভিন্ন চাপ। সো আমরা সবাই পিভি ইজ ইকুয়ালস টু কিন্তু এনআরটি সূত্র জানি, এনআরটি সূত্র। সো এই বিন্দুতে যে চাপ আর আয়তন আছে পি ওয়ান ভি ওয়ান হইলে এই বিন্দুর তাপমাত্রা দেখো এন আর আরটা কিন্তু কনস্ট্যান্ট, মোল সংখ্যার আর 8.314 কনস্ট্যান্ট। সো পি আর ভি যদি একটা হয়, একটা তাপমাত্রা পাবো। এরপর তুমি বি বিন্দুতে আসলা, এই জায়গায় চাপ একটা আয়তন আর একটা। সো এই ক্ষেত্রে আবার পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি খাটাইলে পি একটা হবে ভি অন্যটা, এই বিন্দুতে পি একটা ভি অন্যটা। সো নতুন একটা তাপমাত্রা পাবা। সি বিন্দুতে আসছো, পি একটা ভি একটা, আবার ভিন্ন তাপমাত্রা পাবা, তাপমাত্রা আরেকটা পাবা, এই বিন্দুতে আলাদা আলাদা পাবা। অর্থাৎ কি বুঝাতে চাচ্ছি, এই পিভি গ্রাফের প্রত্যেকটা বিন্দু ভিন্ন ভিন্ন তাপমাত্রা নির্দেশ করে। সো পিভি গ্রাফের প্রতিটি বিন্দু বিন্দু ভিন্ন তাপমাত্রা নির্দেশ করে, ভিন্ন ভিন্ন তাপমাত্রা নির্দেশ করে, ভিন্ন ভিন্ন তাপমাত্রা নির্দেশ করে। অর্থাৎ এই জায়গার তাপমাত্রা যদি টি ওয়ান হয়, এটা নো টি ওয়ান না, এটা টি টু। এই জায়গার তাপমাত্রা হবে টি থ্রি, এই জায়গার তাপমাত্রা হবে টি ফোর, এই জায়গার তাপমাত্রা হবে টি ফাইভ। অর্থাৎ প্রত্যেকটা বিন্দু ভিন্ন ভিন্ন তাপমাত্রা নির্দেশ করে। কিন্তু এ বিন্দু ও তো একটা নির্দিষ্ট তাপমাত্রা, বি বিন্দু ওর জন্য আলাদা, সি আবার আলাদা, কিন্তু ওই বিন্দুর তাপমাত্রাটা ফিক্স, ওই বিন্দুর তাপমাত্রাটা ফিক্স। এই বিন্দুর একটা ফিক্স তাপমাত্রা আছে, কারণ একটা চাপ একটা আয়তন আছে, সো একটা ফিক্স তাপমাত্রা, এর জন্য আলাদা ফিক্স তাপমাত্রা। অর্থাৎ এখন যদি আমাকে এ থেকে বিতে গেছে কোন একটা লেখচিত্র, এ থেকে বিতে গেছে গেল, আমাকে বলছে এই এবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? ইউ এবি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে বি বিন্দুর জন্য একটা অভ্যন্তরীণ শক্তি আছে, এ বিন্দুর জন্য একটা আছে। সো ইউ থেকে এ থেকে বি তে গেছি, তাহলে কোথায় গেছি? এ থেকে বি তে। সো লিখবো ইউ বি মাইনাস কি লিখবো? ইউ এ। সিম্পল। শেষ বিন্দু আদি বিন্দু অভ্যন্তরীণ শক্তি বিয়োগ করব।
আমার এবার বলছে এ থেকে বি হয়ে সি তে আসছি আমি, হ্যাঁ সি তো এই জায়গায় না, এই যে সি তে আসছি। এবার আমাকে ইউ অফ এসি বের করতে বলছে, ইউ অফ এসি। তাহলে আমি আগে দেখব আমি এ থেকে বি তে গেছি, বি থেকে সি তে গেছি। ওকে, তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তি সুন্দর মতো কি লিখতে পারি, ইউ এ বি প্লাস দিয়ে ইউ বি সি। এবার এ বিটাকে ইউবি মাইনাস ইউ এ, ইউবি মাইনাস ইউ এ, শেষ বিন্দু মানে আদি বিন্দু, প্লাস ইউবিসি, ইউসি মাইনাস ইউবি, এটা লিখতে পারি না, সরি ইউসি মাইনাস ইউবি, হ্যাঁ ঠিক আছে, ইউবি মাইনাস ইউএ। ওকে, তাহলে একটু খেয়াল করো তো, এটা একটু কাটাকাটি করো তো, ইউবি প্লাস ইউবি মাইনাস, দেখো তো এটা আসতেছে ইউসি মাইনাস ইউএ। অর্থাৎ তুমি যে মাঝখান দিয়ে একটু ঘুরে চলে গেছো, ম্যাটার করে না, কাটাকাটি গিয়ে চলে গেছে। এই সি বিন্দু থেকে এ বিন্দু বিয়োগ করলেই হচ্ছে আদি আর শেষ। এই যে এ আদি বিন্দু, সি শেষ বিন্দু। সব সময় তাহলে অভ্যন্তরীণ শক্তি কোন পথে গেছো ম্যাটার করে না, কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেছো সেটা ম্যাটার করে। এই যে দেখো এসি, তুমি কিন্তু আলাদা আলাদা করে বের করার ট্রাই করছো, কিন্তু দেখছো কি ঘুরে ফিরে এই সি থেকে এ বিয়োগ। এখন তুমি মনে করো এই জায়গায় এ থেকে বি হয়ে সি হয়ে ডি তে গেছো, ডি থেকে আবার ই তে গেছো। এখন তোমাকে বলছে কি ইউ এ ই বের করতে, এ ই বের করতে। সো ইউ এ ই তুমি ডিরেক্ট এটা লিখে ফেলবা, শেষ বিন্দু কোনটা ইউ ই, ইউ ই মাইনাস আদি বিন্দু কোনটা ইউ এ, লিখে ফেলবা। সো অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আসলে কোন পথে গেছো সেটা নির্ভর করে না। সো লিখলাম অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কিন্তু কোন পথে গেছি সেটা ফ্যাক্ট না। লিখলাম অভ্যন্তরীণ শক্তির মান কোন পথে গেছি সেটা ফ্যাক্ট না। সো ইউ এর মান কোন পথে গেছি, পথে গেছি সেটি ফ্যাক্ট না, সেটি ফ্যাক্ট না। কোন পথে গেছো দেখাও, এই যে এরকম ঘুরে গেছো না, ম্যাটার না। আদি বিন্দু শেষ বিন্দু ম্যাটার। অর্থাৎ ইউ এর মান কোন পথে গেছো সেটা কোনো ফ্যাক্ট করবে না, সেটি বিন্দু নির্ভর, বিন্দু নির্ভর। অর্থাৎ তুমি কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেছো সেটাই, শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলেই চলবে, শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলেই চলবে। অর্থাৎ তুমি যদি পুরা পথ ঘুরে আবার এ বিন্দুতে চলে আসো, এই যে এরকম পুরো একটা পথ ঘুরে তুমি যদি আবার এ বিন্দুতে চলে আসো, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, তুমি ছিলা এ বিন্দুতে, ঘুরে আবার কোথায় চলে আসছো এ বিন্দুতে, আদি বিন্দু এ শেষ বিন্দু এ। তো শেষ বিন্দু এ মাইনাস আদি বিন্দু এ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত আসবে, জিরো। কাজের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছিল না, কাজের ক্ষেত্রে এরকম ঘুরে আসলে এই ভেতরের ক্ষেত্রফল হচ্ছিল, কিন্তু অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কি, যে বিন্দুতে গেছো পুরা ঘুরে আবার আগের জায়গায় চলে আসছো। দেখো তো এই বিন্দুর তাপমাত্রা T1, তুমি পুরা ঘুরে আবার তাপমাত্রা T1ই হবে না। সো একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি, একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি। সো তুমি পুরা ঘুরে চলে আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, জিরো। কেন, কারণ ওই যে এ বিন্দুতে তাপমাত্রা নির্দিষ্ট, এ বিন্দুর তাপমাত্রা নির্দিষ্ট, সো অভ্যন্তরীণ শক্তিও নির্দিষ্ট, অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট, শক্তি নির্দিষ্ট। তুমি কোন পথে আসতেছো ইট ডাজন্ট ম্যাটার, একটা বিন্দুর অভ্যন্তরীণ শক্তি সবসময় ফিক্স। সো তুমি পুরা ঘুরে চলে আসছো, পথে তোমার অনেক অভ্যন্তরীণ শক্তি হয়েছে, তো আদি অবস্থা শেষ অবস্থা সেম। সো পুরা ঘুরে চলে আসলে অভ্যন্তরীণ শক্তির মান কত হবে, জিরো। এই জন্য চক্রাকারের কাহিনীর ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ শক্তি কত আসে, জিরো। এই যে পুরা চক্র ঘুরে আবার আগের জায়গায় চলে আসছি, সো চক্রাকারে অভ্যন্তরীণ শক্তি আসে জিরো, চক্রাকারে অভ্যন্তরীণ শক্তি এটা কিন্তু জিরো আসে। কোন একটা চক্রের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি যদি বের করতে বলে কখনো, তুমি বুঝে যাবা সেটা অবশ্যই জিরো হবে, কারণ একটা নির্দিষ্ট বিন্দুর জন্য অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট। ওকে, এই কাহিনীগুলা একটু ডিফারেন্ট, সো আশা করি সবাই বুঝতে পারছো। সিম্পল কথা, কাজের ক্ষেত্রে পথের উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে বিন্দুর উপর নির্ভর করে, সিম্পল লজিক। কাজের ক্ষেত্রে পথের উপর নির্ভর করে, আর এটার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির উপর, সরি বিন্দুর উপর নির্ভর করে। ওকে, এরপর আসি, এরপরের কাহিনীতে চলে আসব। এটা গেল আমাদের অভ্যন্তরীণ শক্তি নির্ণয়। এরপরে আমরা শিখবো হচ্ছে গ্রাফ থেকে তাপ নির্ণয়, গ্রাফ থেকে তাপ নির্ণয়, গ্রাফ থেকে তাপ নির্ণয়। সিম্পল কিছু উদাহরণ দেখবো। সো আসো, আমাদের এটা ভি দিছে, এটা পি দিছে, আমাদেরকে একটা গ্রাফ দিছে, এই যে এ বিন্দু বি বিন্দু,
এবি। আমাকে বলছে ডি কিউ অফ এবি বের করো। হ্যাঁ, ডি কিউ অফ এবি, এবি বিন্দুতে তাপের পরিবর্তন কত বা কিউ এবি কত। সো তুমি কি করবা, তোমার কাজ তুমি আলাদা করে এই জায়গায় এই কাজ বের করা শিখছো না, কেমন ওই যে ক্ষেত্রফল আঁকবা, কাজ বের হয়ে যাবে। সো তুমি আলাদা করে ডিডাব্লিউ এবিটা শিখছো। আবার তুমি ডিডাব্লিউ তুমি ডিইউ এবিও শিখছো। দেখো, এ থেকে বিতে গেছো, এটা হবে ইউবি মাইনাস ইউএ। এ থেকে বিতে গেছো, ইউবি মাইনাস ইউএ, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, এই যে একটু আগে শিখছি। সো এটাও তুমি শিখছো। তুমি তাহলে ডব্লিউ আর ডিইউ যদি শিখো, তুমি ডি কিউ বের করতে পারো না, যেটা কি আসবে ডিইউ এবি প্লাস ডিডব্লিউ এবি। অর্থাৎ আমার যদি কখনো তাপের মান দরকার হয়, আমি অভ্যন্তরীণ শক্তি বের করব, কাজ বের করব, আমার তাপের মান বের হয়ে যাবে। তাহলে কোন একটা গ্রাফ থেকে তাপ বের করার সিস্টেম হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বের করব, তাপ কাজ বের করব, আমার তাপ বের হবে। সো কাজের জন্য অবশ্যই অভ্যন্তরীণ শক্তি আগে বের করতে হবে ও কাজ বের করতে হবে। অভ্যন্তরীণ শক্তি ও কাজ বের করতে হবে। তার মানে আগের যে দুটো প্রসেস ছিল সেই দুটো প্রসেস আমরা ফলো করব। ফলো করলে আমার কাহিনী বের হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো তো। এখন আমরা তো এটা একটা সরল রেখার ক্ষেত্রে দেখছি। এখন মনে করো আমার কাছে একটা চক্র দিছে, এরকম একটা চক্র দিছে, এ, এটা বি, এটা সি, এই যে এভাবে 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 আসছি আমরা। এইবার আবার ভি দিছে, এইবার আবার পি দিছে। আমার বলছে ডি কিউ এ বি সি এ কত। অর্থাৎ এ থেকে ঘুরে আবার কোন বিন্দুতে চলে আসছি আমরা, আবার এ বিন্দুতে চলে আসছি। এবার তাপের মান কত, আমরা এটা জানি। অভ্যন্তরীণ শক্তি আগে বের করতে হবে। সো ডিইউ এ থেকে শুরু করছি, বি সি এ হয়ে আবার এ বিন্দু চলে আসছি। সো আদি বিন্দু এ, শেষ বিন্দু এ। সো আদি বিন্দু, শেষ বিন্দু এ, আদি বিন্দু এ, দুটো বিয়োগ করলে জিরো আসবে। শেষ বিন্দু এ, আদি বিন্দু এ, বিয়োগ করলে কি আসবে, জিরো আসবে, শেষ। অন্যদিকে এইটুকু অংশের ডিডাব্লিউ আবার বের করতে হবে আমাকে, ডিডাব্লিউ। সো ডিডাব্লিউ বের করার সময় আমরা কি করব, এইটুকু অংশের ক্ষেত্রফল বের করব, এই যে চক্রের ক্ষেত্রফল। সো এটা আসবে কি, এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। পজিটিভ হবে না নেগেটিভ হবে একটু খেয়াল করো, ক্লকওয়াইজ ঘুরছি, পজিটিভ হবে। হয়েছে। তাহলে তুমি ডি কিউ কেমনে বের করবে, এই যে ডি কিউ সমান আসবে ডিইউ প্লাস ডিডাব্লিউ। যেখানে ডিইউ এর মান আসছে জিরো, কিন্তু ডিডাব্লিউ এর একটা মান আছে, ডিডাব্লিউ এর একটা কি আছে, মান আছে। তার মানে তার মানে চক্রের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি জিরো হয়, কাজের মান জিরো হয় না। কেন? কারণ অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে বিন্দুর উপর, পথের উপর না। কাজ নির্ভর করে পথের উপর, বিন্দুর উপর না। ডিকিউ দেখলাম জিরো হচ্ছে না, এ থেকে ঘুরে আবার এতে চলে আসি, ডিকিউ বা তাপও জিরো হচ্ছে না। তার মানে তাপও বিন্দুর উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে। সো তাপও কাজের ন্যায়, কাজের ন্যায়। কি, বিন্দু নির্ভর নয়, পথ নির্ভর, পথ নির্ভর, বিন্দু নির্ভর নয়, বিন্দু নির্ভর নয়। পথের উপর নির্ভর করবে, বিন্দুর উপর কি করবে না, নির্ভর করবে না। এই হচ্ছে তাপ বের করার প্রসেস। তাহলে তাপ কেমনে বের করব, আলাদা করে অভ্যন্তরীণ শক্তি বের করব, কাজ বের করব, তাপ বের হয়ে যাবে। অভ্যন্তরীণ শক্তি কেমনে বের করবো, ওই যে অভ্যন্তরীণ শক্তি, শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি মাইনাস আদি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি। আর কাজ কেমনে বের করবো, ক্ষেত্রফলের কাহিনী দিয়ে কাজ বের করবো, শেষ। এই হচ্ছে আমাদের তিনটা কাহিনী আলাদা আলাদা করে শিখছি আমরা। এবার এই তিনটা কাহিনীকে আমরা একত্রে প্রয়োগ করা শিখবো। দেখো, আলাদা আলাদা করে তিনটা শিখছি, ডিকিউ ডিইউ ডিডাব্লিউ। এবার তিনটা একসাথে একসাথে বের করার কাজ করব। আসো ম্যাথ করবো এবার আমরা। সো সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, এতক্ষণ শুধু থিওরি গেছে, আসলে মেইনলি আমরা ম্যাথ করছি এক দুইটা, কিন্তু সেগুলা ওই হারে ইম্পর্টেন্ট ম্যাথ না, বা ওগুলো হচ্ছে খুবই সিম্পল টাইপের ম্যাথ। এবার আসো আমরা আস্তে আস্তে কমপ্লেক্স ম্যাথের মধ্যে যাব। সো আমাদের প্রথম ম্যাথটা, ম্যাথ 1, এই পাশে কোশ্চেন লিখি, ওই পাশে সলভ করব। তাহলে আমাদের কাছে একটা গ্রাফ আছে, যে গ্রাফে এটা হচ্ছে ভি দিছে, এই বরাবর পি দিছে। আমার কাছে এই যে কোশ্চেনটা লিখি আগে, এ বি সি ডি। তাহলে আমার এই পথে গেছি, তারপর আবার এরকম করেও গেছি। ওকে, আমাকে বলছে কি, যে হচ্ছে এ ডি সি পথে গেলে গেলে সিস্টেমে সিস্টেমে
80 জুল তাপ দিতে হয় এবং সিস্টেম সিস্টেম 30 জুল কাজ করে এ বি সি পথে কত তাপ দিতে হবে যদি কাজ হয় 10 জুল। যদি কাজ হয় কত জুল? যদি কাজ হয় 10 জুল। একটু খেয়াল করবা, খুবই সিম্পল একটা ম্যাথ। আমাদের ভি, আচ্ছা এটা তো ভি এই জায়গায় আমাকে বলছে এডিসি পথে গেলে আমার সিস্টেম 80 জুল তাপ দিতে হয়, সিস্টেমে 80 জুল তাপ দিতে হয়। তাহলে আমরা এডিসি পথে গেছি সিস্টেমে, তাহলে এটা পথটা ভুল দিছি আসলে আমরা এভাবে গেছি, এডিসি পথে গেছি এডিসি পথে গেছি। তাহলে এডিসি পথে সিস্টেমে 80 জুল তাপ দিছি, সিস্টেম 30 জুল কাজ করছে। খেয়াল করবা, সো আমরা সুন্দর মতো লিখতে পারি যে এডিসি পথে তাপ দিতে হয়, তাপ দিছি মানে ডিকিউ পজিটিভ, সো ডিকিউ এ বি এডিসি এডিসি ইকুয়ালস টু কত? 80 জুল পজিটিভ। কেন? কারণ সিস্টেমে তাপ দেওয়া হয়েছে, সিস্টেম 30 জুল কাজ করছে। কাজ মানে ডিডব্লিউ এডিসি, কাজ সিস্টেম করছে পজিটিভ 30 জুল। আমাকে বলছে এবিসি পথে কত তাপ দিতে হবে, সো ডি কিউ এবিসি কত, যেখানে আবার বলেছে যদি কাজ হয় 10 জুল, তার মানে সিস্টেম কাজ করছে ডিডব্লিউ কত জুল? 10 জুল। সো ডিডব্লিউ কত? এবিসি দিয়ে দিছে 10 জুল। আমাকে এটা বের করতে বলছে। এবার একটু খেয়াল করবা, তুমি এই ডিকিউ এবিসি আর এই ডিকিউ এডিসি এটা সমান হবে কিনা, এডিসি এবিসি সমান হবে কিনা? না, কারণ তাপ বিন্দুর উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে। সো এই পথের তাপ আর এই পথের তাপ সমান হবে না, কারণ পথ আলাদা হইলে তাপ আলাদা। যেমন পথ আলাদা হওয়ার কারণে কাজ আলাদা হয়েছে। দেখো তো, আদি বিন্দু এ শেষ বিন্দু সি, আদি বিন্দু এ শেষ বিন্দু সি, দুটা কাজ কি সেম? নো, কারণ পথ আলাদা, কাজ আলাদা। কিন্তু এইটুকু অংশের মধ্যে এ থেকে সি বিন্দুতে গেছি আমরা, সো এইটুকু অংশের ক্ষেত্রে এসি বের করা যাচ্ছে না, অর্থাৎ এ থেকে সিতে গেলে অভ্যন্তরীণ শক্তি কত পরিবর্তন হচ্ছে সেটা বের করা যাচ্ছে। কারণ আমরা যে পথে যাই ইট ডাজন্ট ম্যাটার, আমি এ থেকে সিতে গেছি, এই যে এ থেকে সিতে গেছি সেটাই অভ্যন্তরীণ শক্তি। সো এই জায়গা থেকে আসলে আমরা অভ্যন্তরীণ শক্তিটা বের করব, পরের কাহিনীতে বসাবো, কারণ এ বি সি পথে গেলেও আমরা সি বিন্দুতেই পরে গেছি। সো এই ডিইউএসিটা আমার লাগবে এই ডিকিউটা বের করার জন্য, ডিকিউটা বের করার জন্য ডিইউএসিটা লাগবে। সো এখান থেকে বের করে ফেলি যে প্রথমে ডিকিউ এডিসি ইজ ইকুয়ালস টু আসবে ডিইউএসি প্লাস আসবে ডিডব্লিউ এডিসি। সো ডিইউএসিটা লাগবে, ডিইউএসি ইজ ইকুয়ালস টু ডিকিউ এডিসি মাইনাস ডিডব্লিউ এডিসি। সো একটু খেয়াল করবা, ডিকিউ এডিসির মান দিচ্ছে আমাকে 30 জুল, সরি ডিকিউ এডিসি 80 মাইনাস ডিডব্লিউ এডিসির মান দিচ্ছে 30 জুল, সো এটা আসতেছে 50 জুল। সো আমরা এসি এ থেকে সিতে গেছি, সো এসি এর মান পাইছি অভ্যন্তরীণ শক্তির পরিমাণ 50 জুল। এবার এবিসি পথের ক্ষেত্রে খাটাবো, এবিসি পথের ক্ষেত্রে খাটাইলে কি আসবে? ডিকিউ এবিসি ইকুয়ালস টু ডিইউ এবিসি পথের আদি বিন্দু এ শেষ বিন্দু সি, সো এসি প্লাস ডিডব্লিউ এবিসি। ওরা পথের উপর নির্ভর করে, এই দুইজন পথের উপর নির্ভর করে, এ পথ না, এ আদি বিন্দু শেষ বিন্দুর উপর নির্ভর করে। সো আমার দরকার কাকে? ডিকিউ এবিসি, এই যেটাকে দরকার। সো ডিইউএসি এর মান তো বের করলাম একটু আগে 50 জুল, প্লাস ডিডব্লিউ এবিসি এর মান কত? এই যে 10 জুল। সো এটা আসতেছে 60 জুল। অ্যান্সার। দেখো সবাই আশা করি বুঝছি। তারপরে আমরা চলে আসবো হচ্ছে পরের ম্যাথটাতে। আসো পরের আরেকটা ম্যাথ করি আমরা। এই টাইপের ম্যাথগুলা আশা করি সবাই বুঝতে পারতেছো, তেমন প্রবলেম হওয়ার কথা না। সুতরাং আলাদা আলাদা করে কাহিনীগুলো একটু শিখতে হবে, আলাদা আলাদা কাহিনীগুলো শিখার পর এই ম্যাথগুলা করতে আর তোমার বেসিকে কোনো প্রবলেম হবে না। আসো এর পরের ম্যাথটা আমরা একটু শিখি। এর পরের ম্যাথে আমাদেরকে দিছে, ওকে এই যে আমাদের কাছে এবিসি আছে, এই যে আমরা এ থেকে বি সি, ওকে। এরপর চাপ দিছে অ্যাটমসফিয়ার এককে এই বরাবর, এই মানটা দিছে 0.1, এই মানটা দিছে 0.3, এই যে এই বরাবর দিছে আয়তন মিটার কিউবে, এই বরাবর দিছে 0.02, এই বরাবর দিছে 0.05। ওকে, তারপর আমাকে বলছে
প্রথম কোশ্চেন বলছে, আচ্ছা আরো কিছু ইনফরমেশন দিয়েছে, বলছে ইউ এ সমান 0 জুল, ইউ বি সমান 50 জুল, ইউ সি সমান হচ্ছে 60 জুল। বলছে এ বি সি পথে ও এসি পথে তাপের পরিবর্তন কত কত এক। আর 2 নম্বরে বলছে এ বি সি এ পথে তাপের পরিবর্তন কত তাপের পরিবর্তন কত। আসো আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ, আশা করব সবার ভালো লাগবে। সো আসো এই ম্যাথটা একটু সলভ করি আমরা। এই ম্যাথের মধ্যে আমাকে বলছে যে এবিসি পথে ও এসি পথে তাপের পরিবর্তন বের করো। সো এবিসি পথে তাপের পরিবর্তন বের করতে বলছে। 1 নম্বর কোশ্চেন আমার চাইছে ডি কিউ এ বি সি ইকুয়াল টু হোয়াট এবং ডি কিউ এ সি ইকুয়াল টু হোয়াট, এবং দুইটা সমান হবে না, আদি বিন্দু শেষ বিন্দু সেম এসি, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পথে গেছি, একবার এই পথে গেছি একবার এই পথে গেছি, সো দুইটা ভিন্ন ভিন্ন, সো আমাদের তাপের মানও কি আসবে, ভিন্ন আসবে। এটা আগে তুমি বুঝো। এরপরে আমরা বের করার জন্য প্রথমে ডিকিউ এবিসি বের করি। সো ডিকিউ এবিসি বের করার জন্য অবশ্যই আমার ডিইউ এসি লাগবে প্লাস ডিডব্লিউ এবিসি লাগবে। ব্যাপারটা বুঝছো? আশা করি বুঝছো। ডিকিউ এবিসি আদি বিন্দু এ শেষ বিন্দু সি, সো ডিইউ এসি লাগবে, শেষ আদি আর শেষের কাহিনী লাগবে। আর ডিডব্লিউ এবিসি কারণ পুরা পথ এবিসি, সো এবিসি লাগবে। ঠিক আছে না? এবার একটু খেয়াল করবা। সো ডিইউএসি মানে আমরা সুন্দর মতো ইউসি মাইনাস ইউএ এটা লিখতে পারি প্লাস ডিডব্লিউ এবিসি, এই এ বি সি এর ক্ষেত্রফল দেখো, এ বি সি এইটুকু অংশের ক্ষেত্রফল লাগবে, বুঝিও পুরা চক্র না, এই এ বি সি অংশ। সো এ বি সি অংশের মধ্যে যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে চাই, এই এ বি সি অংশের ক্ষেত্রফল, তাহলে আমার এ বিন্দুতে দাগ দিব, সি বিন্দুতে দাগ দিব, এই যে এতটুকু ক্ষেত্রফল। দেখো কারণ এই বিসি অংশ তো কোনো ক্ষেত্রফল কভার করতেছে না, এই এবি অংশটাই ক্ষেত্রফল কভার করতেছে, সো এইটুকু ক্ষেত্রফলই হবে আমার কাজ। সো এই ডিডব্লিউ এবিসি মানে আসলে ডিডব্লিউ এবি, ডিডব্লিউ এবিসি মানে আসলে ডিডব্লিউ এবি, কালি শেষ এটা, ডিডব্লিউ এবি। দেখো সবাই বুঝছো কিনা এটা, ডিডব্লিউ এবিসি মানে সুন্দর মতো আমাদের ডিডব্লিউ এবি, দেখো এ বি সি, এই যে এ বি আর বিসি, বিসি অংশের মধ্যে আমাদের কোনো কাজ হচ্ছে না কারণ কোনো ক্ষেত্রফল নাই, এ বি অংশেই কাজ হচ্ছে, সেটাই ক্ষেত্রফল। সো সুন্দর মতো লিখে দিব ইউসি এর মান দেওয়া আছে দেখো 60, ইউ এর মান 0 প্লাস ডিডব্লিউ এবি, এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল আয়ত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সো দৈর্ঘ্য হচ্ছে 0.05 মাইনাস 0.02 মিটার কিউবে আছে, নো প্রবলেম। এই বরাবর অ্যাটমসফিয়ার আছে, সো 0.1, এই হাইটটুকু 0.1, কিন্তু অবশ্যই 101 325 দিয়ে গুণ করে আমাকে প্যাসকেলে নিয়ে যেতে হবে। সো আমাদের সুন্দর মতো ডি কিউ এ বি সি এর মান কিন্তু বের হয়ে গেল। তবে একটা জিনিস আবারও আমরা স্কিপ করছি, এইটুকু কাজ পজিটিভ না নেগেটিভ, আয়তনটা বাড়ছে, এই দিকে গেছি আমরা, সো আয়তন বাড়লে অবশ্যই পজিটিভ হয়েছে। সো কাজের মান বের করার পর কিন্তু অবশ্যই একটু ডাবল চেক করতে হবে কাজটা পজিটিভ না নেগেটিভ। কাজটা অবশ্যই পজিটিভ কারণ এ থেকে বি তে গেছি, আয়তনটা বাড়ছে, সো কাজের মান পজিটিভ, নো প্রবলেম। ডিকিউ এসি, আসো ডিকিউ এসি, তাহলে আমরা কোন পথে গেছি, এ থেকে সি তে গেছি, এই যে এই পথে গেছি। তাহলে ডিকিউ এসি এর মান বের করতে গেলে প্রথমে লিখবো ডিইউ এসি, এই যে আদি বিন্দু এ শেষ বিন্দু সি, নো প্রবলেম। ডিডব্লিউ এসি, এটা একটু বুঝো, এই যে এসি পথে গেছি, সো এইটুকুর কাজ লাগবে। তাহলে ডিইউ এসি মানে কি, আবার ইউসি মাইনাস ইউএ প্লাস ডিডব্লিউ এসি। আচ্ছা ডিডব্লিউ এসির জন্য কিন্তু এইটুকু অংশের ক্ষেত্রফল লাগবে, তাহলে এইটুকু অংশ এই যে এখান থেকে শুরু এখানে শেষ, এই যে এতটুকু ক্ষেত্রফল কভার করছে, সো এই পুরো ক্ষেত্রফলটুকু আমার লাগবে, যেটা একটা ট্রাপিজিয়াম, দেখো তো এই যে এটা একটা ট্রাপিজিয়াম। ওকে ভেরি গুড, ট্রাপিজিয়ামের হইলে ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা একটা সমান্তরাল বাহু এটা একটা সমান্তরাল বাহু, সো 0.1 আর 0.3, 0.1 প্লাস 0.3, কিন্তু অবশ্যই এটা কিসে আছে, অ্যাটমসফিয়ারে, সো প্যাসকেলে নিয়ে যেতে হবে 101 325 দিয়ে গুণ করে, এটা গেছে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হবে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে সমান্তরাল বাহু এই যে সমান্তরাল বাহু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা মাইনাস এটা, সো 0.05 মাইনাস 0.02। এটা আশা করি বুঝছো। কাজ পজিটিভ না নেগেটিভ, দেখো ডানে গেছি ডানে গেছি, কাজের মান কি হবে পজিটিভ, লিখছি পজিটিভ, সো ডিকিউ এসি হয়ে গেছে, ডিকিউ এসি হয়ে গেছে, ডিকিউ এসিও বের হইছে, ডিকিউ এবিসিও বের হইছে। এভাবে আমরা তাপ বের করতে পারি, এভাবে আমরা
তাপ বের করতে পারি। সো যেই পথ বলবে সেই পথের তাপ বের করব। লাস্টে এবার বলছি কি এ বি সি এ পথে তাপের পরিবর্তন কত, এ বি সি এ পথে তাপের পরিবর্তন। সো একটু আসো এটা একটু সলভ করি আমরা। এ বি সি এ পথে তাপ, এটা আশা করি সবাই বুঝছো, কোয়াইট সিম্পল। জাস্ট তুমি আলাদা আলাদা করে কাহিনীগুলো সলভ করে ফেলছি আমরা, এটা হচ্ছে এই ম্যাথ। তাহলে একটু আসো এর পরের ম্যাথ, এ বি সি এ পথে তাপ। এ বি সি এ পথে তাপ, তো 2 নাম্বার ম্যাথে বলছে ডি কিউ এ বি সি এ ইজ ইকুয়ালস টু হোয়াট, এ বি সি এ। আচ্ছা এবার আসো এ বি সি এর মধ্যে তাহলে তুমি লিখবে ডি কিউ এ বি সি এ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আচ্ছা ডি ইউটা খেয়াল করতে হবে, আদি বিন্দু কোনটা এ, শেষ বিন্দু কোনটা এ, সো ডি ইউ এ এ, আদি বিন্দু এ শেষ বিন্দু এ এ এ। ডিডাব্লিউ পুরা পথ লাগবে এ বি সি এ। সো এবার আসো ডি ইউ এ এ, তাহলে ইউ এ মাইনাস আসবে ইউ এ প্লাস ডিডাব্লিউ এ বি সি এ, তাহলে এই এ বি সি এ, এ বি সি এ আমরা এই পথে এই পথে এই পথে আসছি। সো এইটুকু অংশের ক্ষেত্রফল লাগবে, এই যে ভেতরের যতটুকু ত্রিভুজ আছে এইটুকুর ক্ষেত্রফল আমার লাগবে। সো ক্ষেত্রফল কেমনে বের করবো, হাফ ইন্টু ভূমি। ভূমি মানে এই যে এতটুকু হচ্ছে ভূমি, আমার এটা এই যে এই রেখাটা হচ্ছে ভূমি। সো ভূমি যদি এটা হয় 0.05 মাইনাস 0.02, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হাইট, এই যে এখান থেকে শুরু হয়েছে এতটুকুতে গিয়ে শেষ হয়েছে আমার উচ্চতা, রাইট। সো এই উচ্চতাটুকু কত, 0.3 মাইনাস 0.1, 0.3 মাইনাস 0.1 ইন্টু অবশ্যই এই যে এটা অ্যাটমসফিয়ার আছে, এটা অ্যাটমসফিয়ার আছে, সো প্যাসকেলে নিয়ে যেতে হবে 101 325, প্যাসকেলে চলে গেছে। এবার কাজ পজিটিভ না নেগেটিভ, এই যে কাজ তো লিখে বলছো, পজিটিভ নেগেটিভ চেক। দেখো আমরা এ বি সি এ, এ বি সি এ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, কাজের মান হবে কি নেগেটিভ, কাজের মান কি হবে নেগেটিভ। সো আমাদের সুন্দর মতো ডি কিউ এ বি সি এ ইজ ইকুয়ালস টু ইউ এ মাইনাস ইউ, এটা তো জিরো, মাইনাস হাফ দিয়ে বাকি অংশটুকু এটা আসবে আমাদের কাছে। অর্থাৎ এবার তাপের পরিবর্তন হবে নেগেটিভ, তার মানে সিস্টেমটা তাপ কি করছে, বর্জন করছে, সিস্টেমটা তাপ কি করছে, বর্জন করছে। ওকে, আমরা আর একটা ম্যাথ করব জাস্ট, এই একটা ম্যাথের পর আমাদের ক্লাস পুরোপুরি শেষ। ওকে আচ্ছা দেখি, তাহলে আসো আমাদের লাস্ট ম্যাথটা করে আমরা আমাদের কাহিনীটা শেষ করব। শুরু করি তাহলে আমাদের লাস্ট ম্যাথ। ওকে লাস্ট ম্যাথ করব। ওকে আসো, সো লাস্ট ম্যাথটা হচ্ছে আমাদের ম্যাথ 3, লাস্ট ম্যাথ, এবং এটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। সো একটু সবাই খেয়াল করবা, এই যে এই যে এই বরাবর আয়তন আছে, এই বরাবর চাপ আছে। ওকে আমাদের কাছে দিছে এ ডি বি সি, এই জায়গায় এই এইদিকে গেছি এইদিকে গেছি এইদিকে আসছি আর এভাবে ব্যাক করছি এখানে। ওকে তারপর আমাদেরকে দিছে এসিবি পথে, এসিবি পথে 200 জুল তাপ, তাপ সিস্টেম কর্তৃক শোষিত হয়, সিস্টেম কর্তৃক শোষিত হয়, শোষিত হয় এবং সিস্টেম, সিস্টেম 100 জুল কাজ করে, সিস্টেম 100 জুল কাজ করে। এরপর বলছে আচ্ছা 1 নাম্বার প্রশ্ন, এডিবি পথে, পথে 60 জুল কাজ হলে, হলে এডিবি পথে তাপের পরিবর্তন কত, তাপের পরিবর্তন কত। তারপর আবার 2 নাম্বারে বলছে ইউ এ সমান 0, ইউ ডি সমান 40 জুল হলে, হলে এডি ও বিডি পথে তাপের পরিবর্তন কত। ওকে আসো, এই ম্যাথটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। সো যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করতেছো তারা আর একটু ধৈর্য ধরলেই আমাদের কিন্তু ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে। সো একটু খেয়াল করবা, আমাদের আবার একটা গ্রাফ দিছে, এই ম্যাথটাই আমাদের বইয়ের মধ্যে আছে, একটা বইয়ের মধ্যে আছে, আর পাশাপাশি হচ্ছে আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞানেও আছে। সো একটু খেয়াল করবা,
খুবই সুন্দর একটা ম্যাথ, আমরা আসলে করছি এটা, জাস্ট একটু ডিফারেন্ট। আসো করি। এসিবি পথে 200 জুল তাপ সিস্টেম কর্তৃক শোষিত হয়। তাহলে এসিবি, দেখো তো, এসিবি পথে, সো আমরা সুন্দর মতো লিখলাম তাপ শোষিত হয়েছে মানে তাপ বাড়ছে। সো ডিকিউ এসিবি মানে আমাদের কত আসবে, সুন্দর মতো 200 জুল পজিটিভ শোষিত। সিস্টেম 100 জুল কাজ করছে, সিস্টেম কাজ করলে কাজের মান কি হয়, পজিটিভ কত, 100 জুল পজিটিভ। এডিবি পথে 60 জুল কাজ হয়েছে, এক নম্বর কোশ্চেনে বলছে এডিবি পথে আবার 60 জুল কাজ হয়েছে। এডিবি পথে 60 জুল কাজ হয়েছে, সো ডিডব্লিউ এডিবি সমান 60 জুল। আমাকে বলছে এডিবি পথে তাপের পরিবর্তন হয়, ডিকিউ এডিবি ইজ ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ এডিবি পথে, এই যে এডিবি পথে এবার তাপের মান বের করতে বলছে। সো তাপের জন্য তোমার কি লাগবে, ডিকিউ এডিবি লিখি আগে আমরা, ডিকিউ এডিবি সমান কি লাগবে, আদি বিন্দু এ শেষ বিন্দু বি, সো ডিইউ এ বি, আদি আর শেষ, প্লাস এই জায়গা থেকে লিখবো ডিডব্লিউ এডিবি। এখন ডিডব্লিউ আছে কিন্তু ডিইউ তো নাই, ডিইউ নাই, এই যে ইনফরমেশন আছে ডিইউ বের করার জন্য, দেখো এটাকে আমরা কাজে লাগাই, তাহলে ডিকিউ এসিবি, এভাবে লিখি ডিকিউ এসিবি, আদি বিন্দু এ শেষ বিন্দু বি, সো ডিইউ এবি প্লাস ডিডব্লিউ এসিবি, ডিইউ এবিটা লাগবে আমার, সো ডিইউ এবি ইজ ইকুয়ালস টু আসবে ডিকিউ এসিবি মাইনাস ডিডব্লিউ এসিবি, ডিকিউএসিবি, ডিকিউএসিবি, ডিকিউএসিবির মান কত, ডিকিউএসিবির মান হচ্ছে দিয়ে দিছে 200, ডিডব্লিউ 100, সো এটা আসবে 100 জুল, ডিইউ এবির মান, ডিইউ এবির মান 100 জুল, সো ডিইউ এবির মান সুন্দর মতো বসাই দিব 100 প্লাস ডিডব্লিউ 60, শেষ 160 অ্যান্সার। আশা করি সবাই বুঝছো, কোয়াইট সিম্পল একটা ম্যাথ ছিল। লাস্টলি ইউ এ সমান 0, ইউ এ, ওকে, এই যে এ বিন্দুর ইউ এ দিছে, ইউ এ সমান 0, ইউডি সমান 40, এই বিন্দু দিছে ইউডি সমান 40। আমাকে বলছে এডি ও বিডি পথে তাপের পরিবর্তন, এডি আর বিডি পথে তাপের পরিবর্তন, একটু আসো, একটু খেয়াল করবা, শেষ। আসি লাস্ট ম্যাথ আমাদের, লাস্ট ম্যাথ, ওকে আসো। আমাকে বলছে ইউ এ সমান 0, ইউ এ সমান 0, ইউ ডি সমান 40, সো সুন্দর মতো লিখবো 2 নাম্বার, ইউ এ সমান 0, ইউ ডি সমান 40। ওকে ভেরি গুড। আমাকে বলছে এডি আর বিডি পথে তাপের পরিবর্তন, সো আগে আমি লিখি ডি কিউ এডি দরকার আমার, ডি কিউ বিডি দরকার আমার, সো আগে ডি কিউ এডি বের করি, ডি কিউ এডি সমান কি আসবে, ডি কিউ এডি সরি, সো এডি আদি বিন্দু এ শেষ বিন্দু বি, ডি, সো ডিইউ এডি প্লাস ডিডব্লিউ এডি, ডিডব্লিউ এডি। এখন একটু খেয়াল করতে হবে, ডিইউ এডি আমি লিখবো ইউডি মাইনাস ইউ এ প্লাস ডিডব্লিউ এডি, নাই, কই ডিডব্লিউ এডি নাই কোথাও, একটু খেয়াল করবা। এই জায়গায় আমরা এডিবি পথে কত কাজ হয়েছে সেটা দেওয়া আছে, কত, 60 জুল, দেখো এডিবি পথে কাজ। এখন আমরা লিখি তো ডিডব্লিউ এডিবি সমান ডিডব্লিউ এডি প্লাস ডিডব্লিউ বিডি, খেয়াল করো এডি প্লাস বি, সরি ডিবি, বিডি লিখছি ডিবি, ডিবি, দেখো ডিডব্লিউ এডিবি, ডিডব্লিউ এডিবি মানে ডিডব্লিউ এডি প্লাস হচ্ছে ডিডব্লিউ ডিবি লিখছি। এডি পথে দেখো তো একটা কাজ হবে, কারণ ও একটা ক্ষেত্রফল কভার করছে, কিন্তু এই ডিবি পথে কোনো কাজ হচ্ছে, দেখো তো ডিবি পথে কোনো কাজ হচ্ছে, নো, এটা একটা সময় আয়তন প্রক্রিয়া, সো এই ডিডব্লিউ ডিবির মান আসলে 0, তো ডিডব্লিউ এডির মানই হবে ডিডব্লিউ এডির মান, দ্যাট ইজ 60, দ্যাট ইজ ডিডব্লিউ এডি আসলে আমার কাছে আছে 60 জুল, ভেরি গুড, ডিডব্লিউ এডির মান হচ্ছে 60 জুল, ইউডির মান কত দিছে 40, ইউ এর মান 0 প্লাস 60, সো এটা আসতেছে 100 জুল, ডিকিউ এডি হইলো। এবার ডিকিউ বিডি লাগবে, আসো বের করি, ডিকিউ বিডি, তাহলে কি লিখবো ডিকিউ, সো ডিইউ লিখবো, বি আর ডি শেষ বিন্দু বিডি প্লাস ডিডব্লিউ বিডি, ওকে, ডিইউ বিডি প্লাস ডিডব্লিউ বিডি। এবার একটু খেয়াল করবা, ডিডব্লিউ বিডি মানে কি, ইউডি মাইনাস ইউবি প্লাস ডিডব্লিউ বিডি, ডিডব্লিউ বিডি, এই যে বিডি অংশে কাজ বের করতে বলছে, বিডি অংশে কাজ কত, বিডি অংশে কাজ কত, এই যে একটু আগে লিখছো বিডি অংশে বা ডিবি অংশে কাজ কত, 0, সো এটা 0, ইউডি মাইনাস ইউবিটা এবার আমার একটু লাগবে। প্রথমে আসো, ইউডি এর মান আমার কাছে আছে,
কিন্তু ইউবি এর মান তো আমার কাছে নাই, এই ইউবি বিন্দু নাই আমার কাছে নাই। কিন্তু আমরা আমরা এই এ বি অংশের অভ্যন্তরীণ শক্তি কিন্তু বের করে আসছি। এই যে এসিবি আর এই যে এই 100 এটা দিয়ে বের করে আসছি, এই এসিবি পথের কাজ দিয়ে কিন্তু আমরা এ বিটা বের করে আসছি। একটু খেয়াল করবা, আমাদের ডিইউ এ বি তোমার খাতায় সুন্দর মতো লেখা আছে, একটু খেয়াল করলে দেখবা সেটার মান ছিল 100 জুল। এখন এই ডিইউ এ বিটা যদি 100 জুল হয়, ডিইউ এ বিটা যদি আমাদের 100 জুল হয়, একটু খেয়াল করো তো এ বি, আমরা এই এ বিতে আমাদের দরকার ডিবি, এই যে ডি আর বি এর কাহিনী দরকার। আচ্ছা, এ থেকে বি বিন্দুতে আমরা চাইলে এ থেকে ডি, ডি থেকে বিতে যাইতে পারি। সো একটু লিখি, আমরা ডিইউ এ বি কে চাইলে ডিইউ এ ডি প্লাস ডিইউ ডিইউ ডিবি লিখতে পারি 100 জুল। এডি এর মানটা একটু খেয়াল করবা, এটারে সুন্দর মতো ইউডি মাইনাস ইউএ লেখা যায়, প্লাস এটারে লেখা যায় ইউ সরি ইউবি ইউবি মাইনাস ইউডি ইউডি, এই যে ইকুয়ালস টু 100 জুল। এবার একটু খেয়াল করো, এটার মান আছে ইউডি এর মান 40 মাইনাস ইউ এর মান 0 প্লাস ইউবি এর মান জানি না, ইউডি এর মান 40 100 জুল। তাহলে আসো 40 40 কাটা, তাহলে ইউবি এর মান কত আসতেছে 100 জুল, ইউডি এর মান কত 40, ইউবি এর মান কত 100 মাইনাস 60 জুল, এই যে ডি কিউ বিডি। এই হচ্ছে আমাদের ম্যাথটা, দেখছো? সো মোটামুটি যতগুলা কঠিন ম্যাথ আছে আমি মোটামুটি তোমাদেরকে করায় দেওয়ার চেষ্টা করছি। এই জায়গায় আমাদের বই বা অন্যান্য কঠিন বইয়ের যে ম্যাথগুলো আছে মোটামুটি আমি তোমাদেরকে করায় দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাফের যতগুলো ম্যাথ আছে, একটু ডিফিকাল্ট আছে, একটু প্র্যাকটিস করতে হয়, এই হচ্ছে কাহিনীটা। শেষ পর্যন্ত যারা আসো আলটিমেটলি অনেক বেশি থ্যাঙ্কস সবাইকে, আর লেট করাবো না, সবাই গিয়ে ডিনার করে নাও। তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্ত থাকবে। আমাদের তাপগতিবিদ্যার আল্লাহর রহমতে 15টা লেকচারে ইনশাল্লাহ মোটামুটি 100% টপিক আমরা শেষ করতে পারছি। থিওরি রিলেটেড টপিকগুলো আশা করি শেষ হয়েছে, সাথে সাথে কিন্তু আমরা ম্যাথ প্রবলেমগুলোও সলভ করাইছি। বেশ, আজকের ক্লাসটাও বেশ ইন্টারেস্টিং আর একটু কঠিন টপিক ছিল। সো আশা করি কারো কোনো প্রবলেম হয় নাই। এতটুকু পর্যন্ত যারা ছিলা আমাদের সাথে এই তাপগতিবিদ্যা জার্নিতে, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আমরা খুব শীঘ্রই এই তাপগতিবিদ্যার যে আমাদের নোটস কম্পিটিশনটা আছে সেটা নিয়ে আসতেছি, সাথে সাথে কিন্তু তাপগতিবিদ্যার উপর খুব ইন্টারেস্টিং একটা এক্সামও হবে। সো সবাই সেই পর্যন্ত ওয়েট করো। আজকে আমাদের এতটুকুই থাকবে, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।